আসসালামু আলাইকুম। মেবি আমরা লাইভে। সো যারা কিনা দেখছেন আমাদেরকে একটু কনফার্ম করবেন আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা? জি, যারা আমাকে দেখছেন আম একটু জানাবেন যে আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন কিনা? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। রাইট, রাইট। শোনা যাচ্ছে। ফাইন। রায়হান ভাই বলছেন, জি ভাই শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু অপেক্ষা করি অডিয়েন্স বিল্ড আপ এর জন্য। ইন দ্য মিন টাইম যারা কিনা আমাদেরকে দেখছেন আমাদের লাইভটি আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন, যাতে করে আপনাদের বন্ধু-বান্ধব, আপনাদের পরিচিত জন যারা কিনা আছেন তাদের কাছেও আমাদের এই নিউজটি পৌঁছে যায়। ওকে, আমাদের সোহাগ ভাই আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপনি? আপনার সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ খুব দ্রুত। ওকে। রাইট। আমরা মনে হয় শুরু করে দিতে পারি। ফাইন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে জয়েন করার জন্য। আর আপনাদের যা, যা কোয়েশ্চেন আছে সেগুলো আপনারা হচ্ছেন আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেনের আনসার গুলো করব। শুরুতে কয়েকটা আমি কমেন্ট পড়ে আসি। আমাদের স্বর্ণা আপু, হ্যালো ভাইয়া, হ্যালো আপু, কেমন আছেন আপনি? আমাদের সোহাগ ভাইয়া বলছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর রিপ্লাই। স্বপন ভাই বলছেন হাই। আসসালামু আলাইকুম স্বপন ভাই, কেমন আছেন আপনি? আমাদের আসমা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের লিজা আপু, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আপনি কেমন আছেন? কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ? আমরা অবশ্যই এই জিনিসগুলো আনসার করার ট্রাই করব ইনশাআল্লাহ। কল্পনা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। জি, অনেক, অনেক কোয়েশ্চেন আমি জানি। সো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন প্লিজ। ওয়ান বাই ওয়ান ইনশাআল্লাহ আমরা হচ্ছে আনসার গুলো অ্যাকর্ডিং টু দ্য কমেন্ট আমরা ইনশাআল্লাহ সেভাবে করে আনসার করব। সো আমরা তাহলে শুরু করি। আসসালামু আলাইকুম। যারা কিনা হচ্ছেন লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। ইভেন পরবর্তীতে যারা আমাদের এই লাইভটি দেখবেন তাদেরকেও অগ্রিম ওয়েলকাম করছি। খুবই একটা হট টপিক বলতেই হচ্ছে। সো যারা কিনা অস্ট্রিয়াতে
স্পেশালি বলব যে উইদাউট টিউশন ফিতে পড়াশোনা করতে চান, ডেফিনিটলি অস্ট্রিয়া হচ্ছে একটা বেস্ট অপশন এখন পর্যন্ত। একটা হটকেকি বলতে পারেন। আরেকটা হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের সেফুদা সম্পর্কে সবাই জানেন। সো সেফুদার দেশ সম্পর্কে আমরা সবাই জানি। অস্ট্রিয়া হচ্ছে সেই জায়গাটা। অসাধারণ সুন্দর একটা দেশ। আম বেশ নিট অ্যান্ড ক্লিন। সবকিছু মিলে বেশ গোছালো একটা কান্ট্রি হচ্ছে অস্ট্রিয়া। সো ইতিহাস ঐতিহ্য যেটাই বলি না কেন সবকিছুই অনেক আ মার্ভেলাস টাইপের। সো আমাদের বাংলাদেশীদের জন্য ইউরোপে পাড়ি জমানো এবং উইদাউট টিউশন ফিতে পড়াশোনা করা, এটা আসলে অনেক বড় একটা অপরচুনিটি। সো আমি মনে করি যে আমাদের বাংলাদেশী ভাইয়া আপুদেরকে এই সুযোগটা আমি মনে করি লুফে নেওয়া উচিত এবং এই সুযোগটা যাতে আমরা ঠিকভাবে লুফে নিতে পারি এবং আমাদের এই পুরো অ্যাপ্লিকেশন জার্নি থেকে শুরু করে আমাদের ভিসা পাওয়া পর্যন্ত যে জার্নিটা, ইভেন অস্ট্রিয়াতে ল্যান্ড করার পরও আপনাদের যেই ধরনের ডিফিকাল্টিস আপনারা ফেস করেন অ্যাজ এ নিউ কামার হিসেবে, সেই জায়গাটাতে যেন আপনাদের একটা হ্যাসেল ফ্রি জার্নি হয়। আমাদের আইএলটিএস স্কোর সেই জায়গাটাতে আমরা একটা অবস্থান আপনাদের পাশে রাখার চেষ্টা করছি। সো সবকিছু মিলিয়ে আমি মনে করি আজকের এই লাইভ ইনশাআল্লাহ আমরা আরো একটা লাইভ করব। কারণ আমি জানি একটা লাইভের ভিতরে এই পুরো ইনফরমেশন প্রোভাইড করা আসলে পসিবল না। এবং আপনারা সবাই আম আ তীর্থের কাকের মতো অপেক্ষা করছিলেন যে আসলে কোন সময়টাতে আমরা আমাদের ইনফরমেশন গুলো আপনাদের কাছে পাস করব। সো সবকিছু মিলে আমরা আসলে মোটামুটি আজকে শুরু করতে যাচ্ছি। সো শুরুতেই বলবো আমাদের সঙ্গে আমাদের ফাহিম ভাই আছেন, যিনি কিনা হচ্ছেন অস্ট্রিয়াতে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অফ গ্রাসে। সো শুরুতেই আমরা ভাইয়ার সঙ্গে কথা বলি। দেন আমরা কি ধরনের সুযোগ সুবিধা বা অ্যাপ্লিকেশন প্রসেস সবকিছু আমরা ইনশাআল্লাহ ওয়ান বাই ওয়ান আমরা ইনশাআল্লাহ জানবো। সো আপনাদের কমেন্টের জন্য আমরা ওয়েট করছি। আপনারা আপনাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সিজিপিএ, পাসিং ইয়ার, যারা কিনা হচ্ছেন মাস্টার্সে অ্যাপ্লাই করবেন, ব্যাচেলর কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, পাসিং ইয়ার এবং হচ্ছে আপনাদের যদি কোনো জব এক্সপেরিয়েন্স থেকে থাকে। অন দ্য আদার হ্যান্ড আপনাদের কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কোনো স্কোর আছে কিনা এটা কমেন্ট বক্সে দিয়ে দিবেন। দেন ইনশাআল্লাহ আমরা ওয়ান বাই ওয়ান আনসার করব। সো লেট মি ইন্ট্রোডিউস ওয়ান অফ মাই ব্রাদার্স, ফাহিম ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া মিউট করা। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। যাক, কেমন লাগতেছে সেফুদার দেশ অস্ট্রিয়া? অস্ট্রিয়া তো এমনিতে অনেক সুন্দর দেশ ভাই, ইউরোপের ভিতরে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কান্ট্রি, বাট আনফরচুনেটলি আমার সাথে এখন সেফুদার দেখা হয়নি। রাইট, আশা করছি হয়তোবা দেখা হবে। একটা সেলফি তুলে আপলোড দিয়েন ভাইয়া। অবশ্যই অবশ্যই। যাক ভাইয়া, সবকিছু মিলিয়ে অস্ট্রিয়া কেমন লাগতেছে? কেন অস্ট্রিয়া চুজ করলেন? এবং আপনি এখন কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি অফ গ্রাস কেমন, বা আপনি যে সিটিটাতে আছেন সেটা আসলে কেমন, প্লিজ। তো প্রথমত হচ্ছে গিয়ে আমি বাংলাদেশেই যখন অনার্স মাস্টার শেষ করি তখনই আমার প্ল্যান ছিল যে ইউরোপের মানে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা ফর মাই হায়ার স্টাডি। তো তখনই ডেনমার্ক আমার ফার্স্ট চয়েস ছিল, কারণ সেখানে মোটামুটি ওরা যে ফেসিলিটিস গুলো দিয়েছে আমার মনে হয় ওইটার জন্য আমি অ্যাট্রাক্ট হয়েছিলাম ডেনমার্কের জন্য। তখন ওরা, আমি যেটা শুনেছি তখন তারা 5 বছরের জন্য ডিরেক্ট ভিসা দিতেছিল, অ্যান্ড কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগতেছিল না, ডিরেক্ট টিউশন ফি, মানে ওভারঅল প্রসেসটা খুব সহজ ছিল। সো ম্যানুয়াল আমি যখন অ্যাপ্লাই করি, সো তখন একটু ডেনমার্কের অবস্থাটা ক্রিটিক্যাল ছিল। তারপর ইভেন আপনার সাথে আমার তখন কথা হয়েছে। তো সবকিছু মিলিয়ে পারিপার্শ্বিক অবস্থা মিলিয়ে আমি আর তখন ডেনমার্ক নিয়ে আগাইতে পারিনি। তো তখনই আমি জানতে পারছি যে আমার একটা ফ্রেন্ডের থ্রুতে যে অস্ট্রিয়াতে মানে একদম জার্মানির মতো টিউশন ফিস নাই। ইভেন হইতেছে তখন অস্ট্রিয়াতে আপনার ওই যে মানে টাইমটাও কম লাগতো হোল প্রসেসটার জন্য, এ টু জেড।
তো রাইট। তখনই শুধু একটু ঝামেলা ছিল, সেটা ডকুমেন্টেশনে একটু ঝামেলা আছে, যেটা একটু লিগ্যালাইজেশন করতে হয়। এই প্রসেসটার জন্য একটু একটু ঝামেলা, কমপ্লিকেটেড। এছাড়া মোটামুটি সবই সহজ। তো বিসমিল্লাহ বলে আগায় গেলাম। তো পরে আলহামদুলিল্লাহ একটু সময় লাগছে, মোটামুটি ৮ থেকে ৯ মাসের ভিতরে আলহামদুলিল্লাহ আমি এখন ইউনিভার্সিটি অফ গ্রাজে পড়াশোনা করতেছি। এটা আমার সেকেন্ড মাস্টার্স, অ্যান্ড আমার সাবজেক্টটা হইতেছে পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড লিগ্যাল ফিলোসফি। অ্যান্ড এজ এ বাংলাদেশি স্টুডেন্ট, এরা খুবই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ওরা খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি, অ্যান্ড এরা খুবই হইতেছে আপনার কোঅপারেটিভ। যখনই আপনি কোনো একটা সমস্যা ফেস করবেন, ইফ ইউ আস্ক ফর, দে উইল ডেফিনেটলি হেল্প ইউ। এটা তো প্রথম কথা। রাইট। আর ইভেনচুয়ালি আমি যে সিটিটা, এটা হইতেছে গ্রাজ, এটা হইতেছে ওয়ান অফ দ্য সেকেন্ড ওল্ডেস্ট সিটি অফ দ্য অস্ট্রিয়া। অ্যান্ড ওদের একটা অ্যাস্থেটিক একটা ভাইব আছে, ওদের নিজস্ব একটা কালচার আছে, ওদের বিল্ডিং, চলাফেরা, কথাবার্তা, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, সবকিছুতে একটা নিজস্ব একটা ভাব আছে, ওয়ান কাইন্ড অফ বাংলাদেশের পুরান ঢাকার মতো। রাইট। সো মোটামুটি খুবই ভালো, খুবই ভালো, খুবই নিট এন্ড ক্লিন, অ্যান্ড আমি খুবই এখন এখানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছি সব মিলিয়ে। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাবজেক্টে বা ইউনিভার্সিটি অফ গ্রাজে বাংলাদেশি স্টুডেন্টের কেমন নাম্বার অফ স্টুডেন্টস ওখানে আছে? এই সাবজেক্টটা মোটামুটি এখন নতুন, এরা ইন্ট্রোডিউস করছে পুরো ইউরোপে। এর আগে কখনো এই সাবজেক্টটা ছিল না, কারণ এই সাবজেক্টটা হচ্ছে কম্বাইন। এটা এখানে পলিটিক্যাল সায়েন্স, ইভেন যারা ইকোনমিক্স থেকে পড়াশোনা করছে, ইভেন যারা ল, তারপর হচ্ছে বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হইতেছে ইংলিশ। সো এটা মোটামুটি একটা কম্বাইন একটা সাবজেক্ট। সো এরা মাত্র ইন্ট্রোডিউস করছে মনে হয় ২ সেমিস্টার বা ৩ সেমিস্টার হবে, মোটামুটি ১ বছরের মতো। আচ্ছা, আচ্ছা, তো আচ্ছা, এখানে হইতেছে যে ১ বছরের মতো বলতে ওরা ২০১৯ সাল থেকে একটা কারিকুলাম চালু করছে। ২০১৯ থেকে, আচ্ছা, ২০১৯ এর উইন্টার। কিন্তু মোটামুটি স্টুডেন্ট রান হইছে ওই আমাদের সেমিস্টার বা এর আগের সেমিস্টার থেকে, লাস্ট ইয়ার থেকে। আর এই বছর আমরা আমাদের বাংলাদেশ থেকে মোটামুটি ৩ জন আছি এই সাবজেক্টে। বাংলাদেশ থেকে আমরাই প্রথম। আমার আচ্ছা। সাথে আরো ২ টা আপু আছে যারা অলরেডি মেরিড, তারা স্পাউস নিয়ে আসছে। রাইট। জোস। হুম। ফাইন। ইনশাআল্লাহ আমরা আরো হচ্ছে ইনফরমেশন জানবো ওয়ান বাই ওয়ান। ফাইন। এখন ভাইয়া আমি ডিরেক্টলি হচ্ছে, কারণ আমাদের ভাইয়া আপুরা আসলে অ্যাপ্লিকেশন প্রসিডিউর নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। প্লাস হচ্ছে অনেক কিছু বিষয়ে তারা আসলে জানতে চান, বেশ কনফিউজড। সো আমি প্রথমেই বলবো যে মাস্টার্স প্রোগ্রামে যারা কিনা অ্যাপ্লাই করতে চান, তাদেরকে একদম শুরু থেকে কি বিষয় নিয়ে আসলে আগানো উচিত? আমি একটু আপনাকে একটু এড করে দেই। কিছু ইউনিভার্সিটি আছে যারা কিনা আগেই লিগ্যালাইজেশন এর জন্য বলে। আর লিগ্যালাইজ ব্যাপারটা কি এটাও আমি বলব যে একটু বুঝায় বলবেন যে কেন দরকার। হুম। পরবর্তীতে হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যে না, লিগ্যালাইজ পরে করলেও হচ্ছে। সো আচ্ছা। তারপরে হচ্ছে কিছু ইউনিভার্সিটি এখন IELTS ম্যান্ডেটরি করে ফেলছে। আবার হুম। কিছু আছে যে না, এখন IELTS না দিলেও হচ্ছে। হুম। সো এই বিষয়টা একটু হচ্ছে আমাদের ভাই আপুদেরকে শুরু থেকে আপনি একটু প্রসেসগুলো একটু ডেসক্রাইব করেন প্লিজ। আচ্ছা ভাই, প্রথমত হচ্ছে গিয়ে যে যদি অস্ট্রিয়া নিয়ে প্ল্যান থাকে, তাহলে তার অবশ্যই ডকুমেন্ট লিগালাইজ করতে হবে। আর সেক্ষেত্রে আপনার কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আপাতত লিগালাইজেশন চায় না, কিন্তু তারা আপনাকে ১ থেকে ১.৫ মাসের মতো সময় দিবে। এর ভিতরে আপনার লিগালাইজেশন কমপ্লিটেড ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। ইভেন আপনার অনলাইনে পোর্টালের মাধ্যমে, অর দে উইল আস্ক ফর DHL বা কুরিয়ার সার্ভিস, এই টাইপের কোনো কিছুর মাধ্যমে তারা হয়তো ডকুমেন্ট চাইতে পারে। তো প্রথমত যে ব্যাপারটা হয়েছে সেটা হইতেছে যে ডকুমেন্ট লিগ্যালাইজেশন হইতেছে আপনার যে ডকুমেন্ট গুলো আছে, বিশেষ করে যারা মাস্টার্স অ্যাপ্লাই করবে, তাদের ব্যাচেলার সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্ট গুলা ইউনিভার্সিটি থেকে ভেরিফিকেশনের পরে আপনার এডুকেশন মিনিস্ট্রি আর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করার পরে এটা অস্ট্রিয়ান কনসুলেটে জমা দিতে হয়। আচ্ছা, আর সেখানে পার ডকুমেন্ট ইউ হ্যাভ টু পে 80 ইউরো। এখন এই বাংলা টাকা কত, এটা ইউরোর উপর ডিপেন্ড করে কম বেশি হইতে পারে। আর হচ্ছে ২,০০০ টাকা কুরিয়ার ফি, বিকজ এই ডকুমেন্টগুলো ইন্ডিয়াতে ট্রান্সফার করা হবে। ইন্ডিয়া যে এম্বাসি, যেহেতু বাংলাদেশে অস্ট্রিয়ার এম্বাসি নাই, সেহেতু তারা ইন্ডিয়াতে এই ডকুমেন্টগুলো পাঠাবে। তো এই লিগ্যালাইজেশনের প্রসেসটাতে আমরা যখন করছি, আমরা যখন লাস্ট ইয়ার করলাম, তখন হইতেছে যে আমাদের সময় মোটামুটি খুব কমই লাগছে।
মোটামুটি বলতেও প্রায় ৩ মাসের মতো লাগছে পুরো লিগ্যালাইজেশনের প্রসেসটা। তখন যদিও এত রাশ ছিল না, আর এখন মোটামুটি রাশ আছে, সেই ক্ষেত্রে ওদের সময়টা একটু বেশি লাগতে পারে। তো আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি ওর ডকুমেন্ট লিগ্যালাইজেশন করছে, ওর অলমোস্ট ৬ মাসের মতো লাগছে পুরো প্রসেসটা। কারণ হইতেছে যে আপনার লিগ্যালাইজ ডকুমেন্ট যখন কনসুলেটে জমা দিবে, জমা দেওয়ার পরে সেটা বিএফএস এর হাতে যাবে। তারপর বিএফএস থেকে আপনাকে কল করা হবে, কল করা হলে সে আপনার বাসায় আসবে, হোম ভেরিফিকেশন হবে। তারপর আপনার স্পন্সর যে তার একটা ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন মানে আপনার যে স্পন্সর করবে তার টাকাটা কোথা থেকে আসলো বা কত টাকা উনি ইনকাম করে, আপনাদের ফ্যামিলিতে খরচ কেমন কি আসবে বিষয়, মানে এই একটা ফাইন্যান্সিয়াল একটা ড্রাফট নেওয়া যাবে। দেন হইতেছে আপনার যিনি ইভেন হইতেছে আপনার প্রতিবেশী ৩-৪ জনের থেকে আপনার একটা মানে স্টেটমেন্ট নেবে যে আপনি এখানে লিগ্যাল কিনা, মানে রাইট একদম পুলিশ ভেরিফিকেশনের যে প্রসেসটা সেটার মতো। রাইট এই প্রসেসটার পরে, ডকুমেন্টের প্রসেসটার পরে যখন আপনার বাসার প্রসেসটা শেষ হবে, তখন তারা আপনার ইউনিভার্সিটিতে যায়, আপনার ইউনিভার্সিটি থেকে আপনার এই যে ইউনিভার্সিটি থেকে আপনি পাস করছেন, ব্যাচেলর কমপ্লিট করছেন, সেই ইউনিভার্সিটিতে যায় আপনার এই ডকুমেন্ট ভেরিফিকেশন করবে যে আইদার ইউ আর এ লিগ্যাল স্টুডেন্ট অর নট। তারপর হচ্ছে এই পুরো প্রসেসটা করার পরে আপনার নামে একটা ফাইল ওরা ড্রাফট করবে, তারপর একটা রিপোর্ট করবে, এই রিপোর্ট আপনাকে ইন্ডিয়া মানে আপনার এই সার্টিফিকেট সহ ইন্ডিয়া পাঠাবে। তো ইন্ডিয়া যায় লিগালাইজ হয়ে আসতে অলমোস্ট আপনার মোটামুটি হোম ভেরিফিকেশনের পরেও প্রায় ১ থেকে ১.৫ মাসের মতো সময় লাগে লিগালাইজ, মানে ইন্ডিয়া যায় লিগালাইজ হয়ে আসা অবধি। তো সেই ক্ষেত্রে একটা কথা ক্লিয়ার করা উচিত, যেটা হইতেছে যে মানুষ মনে করতেছে যে অনেকের মাঝে একটা কনফিউশন থাকে যে ভাই আমি তো অস্ট্রিয়ার জন্য ডকুমেন্ট লিগালাইজ করলাম, এই লিগালাইজে মানে আমার সার্টিফিকেট গুলো আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবো কিনা। ইউ ক্যান অ্যাপ্লাই ইন এনি কান্ট্রি। রাইট মানে এটা রাইট আরো ভেরিফিকেশন হয়েছে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট যে ইউ আর আরো অথেন্টিক প্লাস পয়েন্ট। স্টুডেন্ট। রাইট হ্যাঁ। ভাই, রাইট রাইট আর যে আইএলস এর ব্যাপারটা সেটা হইতেছে যে কিছু কিছু ইউনিভার্সিটি এখন ম্যান্ডেটরি করে দিয়েছে। যেমন হইতেছে যে ইউনিভার্সিটি অফ ইন্সবুর্গ, এখানে তো আইএলস, জিমেট এগুলো তো একদম কম্পালসরি করে দিচ্ছে। দেন আইএলস ছাড়া কিছু কিছু ইউনিভার্সিটি আছে, এই যেমন ইউনিভার্সিটি অফ ভিয়েনা আছে, টিউবিএনও আছে, ইউনিভার্সিটি অফ গ্রাজ আছে, টিউগ্রাজ আছে, ইউনিভার্সিটি অফ সালজবুর্গ, লিন্স, এরকম অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ লিউভেন আছে। এই ইউনিভার্সিটি গুলো অলমোস্ট মানে ওদের জন্য আইএলস লাগে না। ব্যাপারটা হয়েছে যে ওরা আইএলস ম্যান্ডেটরি করে নাই, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ ক্যান, মানে আপনি আসতে পারবেন জাস্ট বিকজ ওয়ান ক্লাস এক্স্যাক্টলি লেকচার উইল বি happens in English, then obviously you have to understand what the lecturer will say. সো রাইট যেটা হইতেছে যে আমি অনেকগুলো ফেস করছি যে অনেকগুলো ফরেনার আছে যারা বিশেষ করে ওরা আইএলটিএস দিয়ে আসে নাই, মানে আপনার আমার এখানে পরিচয় হয়েছে পাকিস্তানি এক ভাইয়ের সাথে। সে বলতেছে যে ভাই আমি ক্লাসে কি পড়াই আমি বুঝিই না, মানে রাইট এটা এটা হইতেছে একটা ব্যাপার। সো রাইট আমার আইএলটিএস এর জার্নিটা তো সাব্বির ভাই জানেন, আপনি অনেক কাছ থেকে দেখছেন। হ্যাঁ হ্যাঁ তো মানে আমি প্রথমবারে তো 7 পাইনি, 6.5 ছিল, এন্ড দেন আফটার সেকেন্ড টাইম আই গট 7। সো এটা হলো যে একটা ডিসাইডস, কিন্তু আইএলটিএস ছাড়া আসা যায় যদি আপনার বেসিক ভালো থাকে। আর আরেকটা ব্যাপার হইতেছে যে ইফ ইউ আর ফ্রম টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, সামথিং লাইক আইটি ব্যাকগ্রাউন্ড, ডাটা সায়েন্স, দেন IELTS is not mandatory for you because you have to go in the lab and then you have to do the perform on the lab, so it's quite okay for you. রাইট রাইট অসম। তো ভালো একটা পয়েন্ট বলছেন ভাইয়া, যে ক্লাসের লেকচার আসলে তো বুঝতে হবে। আপনি হয়তোবা অ্যাডমিশন রিকোয়ারমেন্ট ফুলফিল করলেন, বাট এটা ডেফিনেটলি ইট উইল মেক এ গুড ইমপ্রেশন ইফ ইউ হ্যাভ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর, হোক সেটা পিটি, হোক সেটা ডুওলিঙ্গো, যেটাই হোক না কেন, Yeah. আইএলটিএস প্রোফাইল যেটাই হোক না কেন। ওকে, ঠিক আছে, আমি কমেন্ট নিয়ে আসি, আপনি ইয়ে করতে পারেন, নো প্রবলেম। এরপরে হচ্ছে আমাদের একজন ভাইয়া কমেন্ট করছেন যে ভাই মাস্টার্সের জন্য লিগালাইজ করতে কি এসএসসি এইচএসসি সার্টিফিকেটও লিগালাইজ করতে হয়? না না, মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করার জন্য এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট লিগ্যালাইজ করতে হয় না। জাস্ট রাইট ইউ হ্যাভ টু লিগ্যালাইজ ইউর ব্যাচেলার্স সার্টিফিকেটস এন্ড ট্রান্সক্রিপ্ট। রাইট রাইট ওকে। রোডের জন্য প্রবলেম হচ্ছে ভাইয়া আপনার? আপনি অফ করে দেন, নো প্রবলেম, আমি আমি স্ক্রিন ইয়ে করতেছি, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা। আমাদের তৌকির ভাই
তকির ভাই আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আমি এখানে একটু জানিয়ে রাখি, যারা কিনা ইউএসএ তে অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু হচ্ছেন তকির ভাই লাইভ দেখতে পারেন। আইরিস নারায়ণগঞ্জ পেজ থেকে হচ্ছে আজকে লাইভ হচ্ছে। সো আমি মনে করি যারা কিনা ইউএস এর জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু সেখানে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ তকির ভাই, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। এরপরে হচ্ছে আমাদের রায়হান ভাই কমেন্ট করছেন যে আফটার মাস্টার্স কমপ্লিটেড পিআর প্রসেসটা একটু বলবেন। জি জি, আমরা এগুলো ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ আসবো, ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ আসবো। ওকে ভাই, এখন আপনার কাছে আমার কোয়েশ্চেন যে নর্মালি অস্ট্রিয়াতে কয়টা হচ্ছে ইনটেক, এবং কোন সময়টা থেকে অ্যাপ্লিকেশন তারা যদি স্টার্ট করে, বা অ্যাপ্লিকেশন বা প্রসেসের জন্য ডকুমেন্ট, যেহেতু অনেক কিছু কাজ আছে সেখানে, সো কতদিন আগে থেকে করা স্টার্ট করলে ভালো? জি। অস্ট্রিয়াতে মূলত দুইটা ইনটেক, সামার আর উইন্টার, দুইটা ইনটেক। সামার ইনটেকের ক্লাস শুরু হয়েছে মার্চের 1 তারিখ থেকে, আর উইন্টারেরটা শুরু হয় নভেম্বরের 1 তারিখ থেকে। এই প্রসেসটা, অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু হয়, এটা ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে যে কোন ইউনিভার্সিটি। হ্যাঁ, সো সবচেয়ে বেটার হইতেছে যে এটা ইয়াতে ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলোতে চেক করলে দে উইল গেট অথেন্টিক নিউজ। এন্ড ভাই সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? পরবর্তীতে আমি বললাম যে ফর এক্সাম্পল আমি কতদিন আগে থেকে শুরু করলে ভালো, যেমন আমাদের নেক্সট যেটা ইনটেক ভাইয়া, নেক্সট যেটা ইনটেক, সো আমার মনে হয় যে এখন থেকে শুরু করলাম। আপনি আপনার অপিনিয়ন বলেন ভাইয়া। আর যেহেতু ভাই অস্ট্রিয়া নিয়ে যদি প্ল্যান থাকে, আমি যেটা প্রথমেই বললাম, অস্ট্রিয়া নিয়ে প্ল্যান থাকলে অবশ্যই ডকুমেন্ট লিগালাইজ করতে হবে। সো এখন মানে অনেক রাশ চলতেছে অস্ট্রিয়াতে, বিকজ আপনি একটু আগে লাইভে শুরুতেই বলছেন অস্ট্রিয়া বিকেমস এ হট কেক রাইট নাও। সো অনেক মানে অ্যাপ্লিক্যান্ট পড়ে। সো এখন হইতেছে যে অনেকে লিগালাইজ ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাই করে, আর অনেকে লিগালাইজ ডকুমেন্ট ছাড়া অ্যাপ্লাই করে। সো ম্যানুয়াল যে লিগালাইজ ডকুমেন্ট নিয়ে অ্যাপ্লাই করে অবশ্যই সে অফার লেটারটা আগে পাবে। তো সেই ক্ষেত্রে যেহেতু বর্তমানে লিগালাইজ প্রসেসটা একটু লং, 6 to 7 মান্থস, আপ টু 6 মাসে বেশি যায় না, কিন্তু আমরা 3.5 মাস 4 মাসের মধ্যে করে ফেলছি, এখন একটু বেশি সময় লাগতেছে। তো আমার মনে হয় যদি এখন কেউ অ্যাপ্লাই করে তাহলে অলরেডি সামারে অ্যাপ্লাই করলে সে সামারে না আসতে পারলেও উইন্টারের শুরুতে আসবে, উইন্টারে চলে আসবে এখনকার সময়। তবে অস্ট্রিয়ার জন্য আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, যেটা আমি এখন ক্লিয়ার করে দেই, সেটা হইতেছে যে ইফ ইউ গট এ অফার লেটার ফ্রম এনি ইউনিভার্সিটি, দেন ইট উইল বি ভ্যালিড ফর 2 সেমিস্টার। ফর 2 সেমিস্টার, রাইট। মানে আপনি যদি ইন্সবুর্গে কোনো একটা সেমিস্টার অ্যাপ্লাই করেন, সো ইউ ক্যান ইফ ইউ অ্যাপ্লাই ফর সামার সেমিস্টার, দেন obviously it worked for winter also. রাইট। তার মানে যদি এরকমটা হয়, জি সরি আপনি বলেন, তারপর আমি বলছি। এখানে যেমন গ্রাজে হইতেছে যে আমি গত উইন্টারে অ্যাপ্লাই করছি, কিন্তু উইন্টারে আমি আসতে পারি নাই বিকজ অফ দা আপনার লিগালাইজের পরে আপনি অফার লেটার পাবেন, তারপরে এম্বাসি ফেস করতে হবে, ইট ওয়াজ এ লং রান টু গো। সো হইতেছে যখন আমি ভিসা ডিসিশন পাই তখন অলমোস্ট আমার উইন্টার সেমিস্টার শেষ, তখন আমি সামার সেমিস্টারে এনরোল করি। মানে এটা অন্তত গ্রাজের ব্যাপারে আমি ফর শিওর দ্যাট হইতেছে যে আপনি এক সেমিস্টারে অফার লেটার পেলে এটা আপনি মানে অন্তত কমপক্ষে 2 সেমিস্টার পর্যন্ত আপনি এটা রান করে দিতে পারবেন। জাস্ট ইউ হ্যাভ টু মেইল দ্য অথরিটি। রাইট, এক্স্যাক্টলি। ওকে, একজন কমেন্ট করছেন বণিক ভাই যে বিবিএ হচ্ছে 2017 অ্যাকাউন্টিং এ, আইএলটিএস হচ্ছে 5.5 এবং হচ্ছে এমওআইও তার আছে। সো উনি তো মাস্টার্সে অ্যাপ্লাই করতে পারবেন, রাইট? হ্যাঁ, ওই অস্ট্রিয়াতে হইতেছে অনেকটা জার্মানির মতো, বিকজ এখানে লং ইয়ার গ্যাপটা ওরা অ্যাকসেপ্ট করে। জাস্ট আপনাকে আপনার যে স্টেটমেন্ট অফ পারপাস, যেটা আমরা বলি এসওপি, সেটাতে আপনার একটা ভ্যালিড রিজন থাকতে হবে যে হোয়াট ইউ উইল ডু এট দ্য মিন টাইম। অ্যান্ড আইএলস ইজ নট ওর আইএলসটা মানে মোটামুটি আমার মনে হয় না রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, কিন্তু হি ক্যান গো ফর এমওআই, রাইট। সো আমি বণিক ভাইয়াকে বলবো যে ভাইয়া এখন থেকেই হচ্ছে আপনাকে প্রসেসিং স্টার্ট করতে হবে। আর ভাইয়া একটা কোর ইনফরমেশন দিলেন এসওপি এর ব্যাপারটা, এটা কিন্তু আমি সবসময়ই বলি এইটার উপরে কিন্তু আসলে অনেক কিছু ডিপেন্ড করে, আপনি অফার লেটার পাবেন কি পাবেন না। তো এই এসওপি এর ব্যাপারটাতে সবারই আসলে একটু ফোকাস দেওয়া উচিত। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, আমাদের একটু
আম একটা অভ্যাস আছে সেটা। অন্য এক জায়গা থেকে আসলে আমরা কপি পেস্ট করি বা এটা করি। আমি একটু লাইভেই বলে দিলাম, যাতে করে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখেন। প্লিজ অন্য কোথাও থেকে কোনো কিছু কপি করার দরকার নাই। আপনি আপনার মতো করে আপনি হয়তোবা অন্যান্য স্যাম্পল দেখতে পারেন যে কিভাবে ডেসক্রাইব করতে হয়, কিভাবে লিখতে হয়। সো এসওপির ব্যাপারটা অবশ্যই সবাই মাথায় রাখবেন। আম রিয়া জিজ্ঞেস করতেছে যে অস্ট্রিয়াতে কি এগ্রিকালচার রিলেটেড কোনো সাবজেক্ট আছে কিনা? এখানে অনেক সাবজেক্ট আছে। এটা হইতেছে যে ইউনিভার্সিটি অফ গ্রাজে ডিরেক্ট এগ্রিকালচার রিলেটেড কোনো সাবজেক্ট নাই। কিন্তু হইতেছে এনভায়রনমেন্টাল সায়েন্স যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলোতে সে অ্যাপ্লাই করতে পারবে। রাইট। আর সব আর ইউরোপের একটা ব্যাপার সেটা হইতেছে যে যেকোনো সাবজেক্টে অ্যাপ্লাই করার জন্য অবভিয়াসলি ইসিটিএস ম্যাচ করতে হবে। এটা সাব্বির ভাই নিজেই জানেন যে ইসিটিএস ম্যাচ না করলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ রাইট। আমার সাথে আমি একটা জিনিস ছোটখাটো ইনফরমেশন শেয়ার করি, সেটা হইতেছে আমরা একই সাথে অনেকে ইংরেজিতে অনার্স শেষ করেছি, কিন্তু আমার সাথে একটু আগে বলছিলাম যে আমার সাথে দুইটা আপু আছে যারা আমার কোর্সে আছে। তো তারা ড্যাফোডিল থেকে পাশ করছিল, কিন্তু তাদের কিছু একটা কোর্স কম থাকার কারণে এখানে তাদেরকে এক্সট্রা ইসিটিএস করতে হইতেছে। সো এটা হইতেছে ইসিটিএস ম্যাচ করতে হবে অবশ্যই ফর ইউর অ্যাপ্লিকেশন। রাইট। অনেকেই হচ্ছে ভাই এসিটিএস এর ব্যাপারটা বুঝবে না। একটু শর্টে কি ডেসক্রাইব করবেন এসিটিএস ব্যাপারটা আসলে কি? অবশ্যই ইসিটিএস এর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে আমাদের এডুকেশন সিস্টেমে বিশেষ করে যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তারা মোটামুটি একটা বেসিক আইডিয়া আছে যে আমরা সেখানে ক্রেডিট সিস্টেম পড়াশোনা করি। আর যারা পাবলিকে তাদেরও ক্রেডিট ন্যাশনালেও আছে, কিন্তু যারা পাবলিকে পড়ে তারা পার সেমিস্টার যেহেতু ইসিটিএস রেজিস্ট্রেশন করতে হয়, মানে দে হ্যাভ এনাফ নলেজ। এখন হচ্ছে গিয়ে আপনি ইসিটিএস এর ব্যাপারটা যদি আমরা ভাঙি, তাহলে মোটামুটি রাফ হিসাব করলে বাংলাদেশের এক ক্রেডিট ইউরোপের, বিশেষ করে জার্মানি, ওভারঅল ইউরোপের 2 ইসিটিএস। যদি আপনাকে কোনো সাবজেক্টে বলা হয়, যেমন আমি ধরেন ইলিগাল ফিলোসফিতে অ্যাপ্লাই করছি, তখন আমাকে বলা হয়েছিল যে ফিলোসফিতে যাতে আমার 6 ইসিটিএস থাকে। তো আমার ব্যাচেলরে আমার মোটামুটি একটা সাবজেক্ট ছিল যেটা পুরোপুরি ফিলোসফির উপরে। তো আমার ওই সাবজেক্টটাতে আমার ছিল 4 ক্রেডিট। তো সেটা আমি যখন কনভার্ট করি সেটা 4 দুগুণা 8 ক্রেডিট হয়ে যায়। 8 সো ক্রেডিট হয়ে গেছে। ইয়েস 8 ইসিটিএস হয়ে গেছে। এই এসিটিএস সরি, হ্যাঁ, রাইট, রাইট। এই ইসিটিএস এখানেই হইতেছে যে ইসিটিএস এর এভাবে ক্যালকুলেট ক্যালকুলেশনটা। করতে হয়। এক্সাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের একজন খুবই আদরের একজন ভাই, জাহিদুল ভাই। হ্যালো সাব্বির ভাই। হ্যালো ভাইয়া। থ্যাংক ইউ ফর জয়নিং। থ্যাংক ইউ। মেনন ভাই বলছেন আসসালামু আলাইকুম, সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন জানাবেন। প্রিপারেশন কেমন কি হচ্ছে জানাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে দিবা আপু বলছেন বিএসসি হচ্ছে সিএসসি তে উনি ব্যাচেলর কমপ্লিট করছেন 2020 তে। অনেক ভালো। জব IELTS, now I want to go for masters. আচ্ছা, অপরচুনিটি। আমি একটু এটা আনসার করে দিই। আপনার জন্য সাবজেক্ট অ্যাভেলেবল। যেহেতু আপনি আইটি রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনার সিজিপিও আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এরপর যেহেতু আপনার জব এক্সপিরিয়েন্স আছে, বাট আমি বলবো আপু বেটার আপনি যদি কোন একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে কোনো আইএলটিএস হোক, টোফেল হোক, পিটি হোক, যেটাই হোক না কেন, আমার সাজেশন থাকবে বাট স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই। আর অপরচুনিটির কথা যদি বলি, আপনি যদি একজন সিঙ্গেল স্টুডেন্ট হয়ে থাকেন দেন আপনার হচ্ছে কোনো টিউশন ফিস নেই। আপনি উইদাউট টিউশন ফিতেই অস্ট্রিয়াতে পড়াশোনা করতে পারবেন। আর যদি আপনার সাথে স্পাউস থাকে, সো স্পাউসও আপনার সঙ্গে আসতে পারছে এবং স্পাউস ফুল টাইম জব করতে পারছে। আমরা খরচ খরচার বিষয়ে একটু কথাবার্তা বলবো, আর ২-১টা কমেন্ট নিয়ে আসি। আমাদের সোহাদা আপু বলছেন পিটি দিয়ে স্পাউস সহ মাস্টার্সের প্রোগ্রাম অ্যাপ্লাই করা যাবে। ইয়েস, করা যাবে। আমি একটু আগেই বললাম। এরপরে হচ্ছে আমাদের নিশাত ভাইয়া, উনি বলছেন গ্র্যাজুয়েশন করছেন উনি 2021-এ। সিজিপিএ 2 আচ্ছা, ইংলিশ আপনার মতোই। উইল পার্টিসিপেট আফটার 2 মান্থস হোপফুলি টু গেট 6.5। অল দ্য বেস্ট ভাইয়া, অল দ্য ভেরি বেস্ট। ভাইয়া, রাকিব ভাইয়া সম্পর্কে বা নিশাত ভাইয়া সম্পর্কে আপনার অপিনিয়ন? রাকিব ভাই যেটা হচ্ছে যে আপনার ইউনিভার্সিটি অফ গ্রাজে IELTS 6.5 is not allowed. You cannot apply for University of Graz with this IELTS. So better you have to go with MY. And হইতেছে যে ইংলিশের জন্য আপনার ইউনিভার্সিটি অফ ভিয়েনা ডিরেক্ট IELTS 8। এরা MY ইংলিশ যারা ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ইউনিভার্সিটি অফ ভিয়েনা MY অ্যাকসেপ্ট করে না। আচ্ছা,
তো হচ্ছে যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এই একটা টপিক, যে তারা যদি হয় ইউনিভার্সিটি অফ গ্লাস তাদের জন্য একটা বেটার অপশন, যে এখানে আইএলটিএস লাগে না, শুধু এমওআই দিয়ে হয়। আর আইএলটিএস যদি হয় তাহলে অবশ্যই তারা 7 পাইতে হবে। রাইট, রাইট। আদারওয়াইজ রাকিব ভাই অবশ্যই অ্যাপ্লাই করতে পারে। এখানে ইউনিভার্সিটিতে ইংলিশ এন্ড আমেরিকান স্টাডিজ একটা সাবজেক্ট আছে, যেটা একদম ডিরেক্ট রিলেটেড টু ইংলিশ। আর হইতেছে যে আমি যে সাবজেক্টটা এখন পড়াশোনা করতেছি, পলিটিক্যাল ইকোনমিক এন্ড লিগ্যাল ফিলোসফি, এটাতে অ্যাপ্লাই করতে পারে যে যদি স্যার ফিল্ডটা চেঞ্জ করতে চায়। রাইট, রাইট। অসাম। ভেরিফিকেশনের বিষয়টা একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, আমরা বিষয়টা আরো কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের মিশকাত ভাই বলছেন, ভাই স্পাউস সহ আসলে ফ্লাই সিস্টেম, আচ্ছা, টোটাল কস্ট এমওআই প্লাস উইদাউট লিগালাইজেশন কি অফার লেটার পাওয়া পসিবল? আই মিন প্রি অফার লেটার টাইপ। আমি এমনিতে শুনলাম এটা নাকি পসিবল। ওকে ভাইয়া। এটা ছিল ভাই, এটা হইতেছে যে লাস্ট ইয়ারে ছিল, যে আমি একটু আগে প্রথমেই বলছিলাম যে যারা অ্যাপ্লাই করছে তাদেরকে একটা সময় দেওয়া হইতো 1 থেকে 1.5 মাসের মতো। যে তখন এটা প্রি অফার লেটার বা প্রি অ্যাডমিশন লেটার না, এটা ছিল যে মানে ইউ হ্যাভ টু ফুলফিল দ্য রিকোয়ারমেন্ট, এই টাইপের একটা মানে আপনার লেটার পাঠাইতো ইউনিভার্সিটি থেকে, যে তোমার অ্যাপ্লিকেশনটা আন্ডার evaluation. If you can send the document legal documentation, then you will get the admission letter. It was something like that. But এখন যেহেতু এই সব স্টুডেন্টের অ্যাপ্লিকেশন অনেক বেড়ে গেছে অস্ট্রিয়াতে, সো আমি মনে হয়, আমার যেটা মনে হয় সেটা এখন আর রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ আপনাকে 1 মাসের মতো সময় দিলে মানে আপনি পারবেন না এই লিগালাইজ ডকুমেন্টটা সাবমিট করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিবে, আর তারা রিজেক্ট করলে আপনি মানে পরবর্তীতে আপনার অফার লেটার পাইতে ওই ইউনিভার্সিটি থেকে একটু সমস্যা হবে, আমি শুনছি যেটা, যদিও আমি নট শিওর অ্যাবাউট দ্যাট। রাইট, ওকে। পরবর্তীতে হচ্ছে বনিক ভাই বলছেন যে মেইন কপি করতে হয়। আই মিন মেবি উনি লিগালাইজেশনের কথা বলছেন। অবভিয়াসলি মেইন কপি। ইভেন ইয়েস, প্রফেশনাল সার্টিফিকেটে হবে না, একদম অরিজিনাল সার্টিফিকেট। ইয়েস, এক্স্যাক্টলি। এরপরে হচ্ছে আমাদের ফারিন আপু, উনি বলছেন এসএসসি, এইচএসসি, বিবিএ হচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে, আইএল 6.5, নো ব্যান্ড লেস দ্যান 6, এইচআরএম থেকে পড়াশোনা করছেন। আচ্ছা, মাইনর ছিল হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। জি, গ্রাজে কি সুযোগ আছে কিনা? গ্রাজে ওনার জন্য একটা সাবজেক্ট আছে, সিএসএস, কম্পিউটেশনাল সোশ্যাল সিস্টেম। ডিরেক্ট হতেছে যে আপনার এই সাবজেক্টের সাথে যারা এমআইএস করছে এমন একজন আছে এখানে, যারা সে এই সাবজেক্টের জন্য যারা মোটামুটি ইউ ক্যান সে বিজনেস ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য এটা খুবই ভালো একটা সাবজেক্ট। আর এই সাবজেক্টের মধ্যেও যেহেতু কম্পিউটেশনাল সোশ্যাল সিস্টেম, এটাতে আইটি রিলেটেড কিছু সাবজেক্ট আছে, and then বিজনেস রিভিউ সাবজেক্ট আছে। সো মেবি এটা মানে খুব বেটার একটা ফিউচার আছে এটা শেষ করতে পারলে। সো আপু ক্যান অ্যাপ্লাই ফর দিস সাবজেক্ট ইন ইউনিভার্সিটি অফ গ্লাস। রাইট, আর আপুর আইএলসও আছে। সো সবকিছু মিলায় আমি মনে করি এটা অনেক ভালো, এটা প্লাস পয়েন্ট। ডেফিনেটলি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। ওকে, আমরা আরো অনেক কমেন্ট ভাইয়া আমি দেখে ইনশাল্লাহ আপনার কাছে কোশ্চেনগুলো থ্রো করব। এখন ভাইয়া সবাই আসলে আরেকটা যেটা বিষয় জানতে চায় যে তারা আসলে স্পাউস নিয়ে যেতে পারবে কিনা বা বেবি নিয়ে যেতে পারবে কিনা, এবং স্পাউস বা বেবি কি ধরনের ফ্যাসিলিটি পাবে, স্পাউস কি আসলে ফুল টাইম জব করতে পারবে কিনা, বেবি কি টাইপের ফ্যাসিলিটি পাবে, এইটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন প্লিজ। আচ্ছা, তো প্রথমত আমি আরেকটা টপিকে কথা বলি, সেটা হচ্ছে যে আপনি এখানে অস্ট্রিয়াতে মোটামুটি জার্মান ল্যাঙ্গুয়েজটা বেশি মানে অ্যাপ্লিকেবল। সো কমিউনিকেশনের জন্য অন্তত একটা বেসিক জার্মান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দরকার এখানে চলাফেরা করার জন্য। আর এখন আপনার যে কোশ্চেনটা করছেন সেখানে বলতে গেলে যে অস্ট্রিয়াতে স্পাউস নিয়ে আসা যায়, ইভেন বাচ্চা নিয়েও আসা যায়। তো সেক্ষেত্রে স্পাউস এখানে আবার আপনার স্টেট ভেরি করে, যে আপনার এই স্পাউসের জন্য ফুল টাইম জবে পারমিট আছে, সেক্ষেত্রে আপনার একটা লিগেল প্রসেসের মাধ্যমে দিয়ে যেতে হবে। এখানে বলা হয় এএমএস, একটা সংস্থা আছে যারা এই পারমিট দেয়। ইভেন স্পাউস অর আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরও এই লিগেল প্রসেসের মাধ্যমে দিয়ে যেতে হয়। আর ফর স্পাউস তো মোটামুটি 40 ঘন্টা জব করতে পারে, ইটস ফুল টাইম হিয়ার। আর স্টুডেন্ট ক্যান ডু জব মেবি 20 আওয়ার্স
20 hours work permit আছে per weekly. আর ফর চাইল্ড অর বেবি তাদের জন্য পড়াশোনা ফ্রি, কিন্তু মানে যে কোনো এক স্পাউস গার্ডিয়ানের একটা ফুল টাইম জব ম্যান্ডেটরি। যদি কোনো গার্ডিয়ানের ফাদার অথবা মায়ের যদি কোনো ফুল টাইম জব থাকে, সেই জবের থ্রুতে বাচ্চা যে এখানে যে বোর্ডিং হাউসগুলো আছে সেখানে প্রি কিন্ডারগার্টেন বলা হয়, কিন্ডারগার্টেনের আগের স্টেপ, সেখানে তাদেরকে মোটামুটি এই ধরনের ফেসিলিটিস দেওয়া হয়। আর otherwise they have to pay 2 or 3 euro per hour if Per they hour. don't have it. Yes. রাইট। যদিও আসলে এই ইনফরমেশন গুলো আমার যেটা মনে হয় যে ইয়ারলি অনেক সময় চেঞ্জও হতে পারে, তাই না? আমরা এখন একটা ইনফরমেশন, হ্যাঁ এটা আসলে এটা আপনাকে রানিং যে ইনফরমেশনটা সেটা দিলাম এখন যেটা রাইট এক্স্যাক্টলি। ওকে, আমাদের মোশাররফ ভাই বলছেন যে ভাই ব্যাচেলরের জন্য কি এসএসসি এইচএসসি দুইটাই কি করা লাগবে কিনা, নাকি শুধু এইচএসসি? ভাই অলরেডি এই কোশ্চেনে আনসার একবার দিয়েছিলাম যে এসএসসি আর এইচএসসি সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট লিগ্যালাইজ করতে হয় না ফর মাস্ট ব্যাচেলরের জন্য। ব্যাচেলরের জন্য অবভিয়াসলি এখানে 13 ইয়ার্স এডুকেশন লাগবে, তখন তার এইচএসসি সব সার্টিফিকেট লিগ্যালাইজ করতে হবে, প্লাস 1 বছর যে পড়াশোনা করছে সেটাও ইউনিভার্সিটির মাধ্যমে লিগ্যালাইজ করতে হবে, ভেরিফিকেশনের মাধ্যমে লিগ্যালাইজ করতে হবে। রাইট। যেহেতু ব্যাচেলর নিয়ে কথা উঠলো, আমি আপনাদেরকে বিষয়টা বলে রাখি যে এই ভাইয়া আপুরা যারা কিনা ব্যাচেলরে অ্যাপ্লাই করতে চান, মনে রাখবেন তাদেরকে কিন্তু বাংলাদেশ থেকে 13 ক্লাস কমপ্লিট করে আসতে হবে। আই মিন আফটার এইচএসসি অর আফটার ডিপ্লোমা, যেটাই হোক না কেন, আপনাদেরকে বাংলাদেশ থেকে, সেটা ন্যাশনাল হতে পারে, সেটা পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে, সেখান থেকে আপনাদেরকে 13 ক্লাস মিনিমাম 13 ক্লাস কমপ্লিট করে আসতে হবে। সো যারা কিনা এমনও আছেন যারা 14 ক্লাস পর্যন্ত কমপ্লিট করে ফেলছেন, আই মিন ব্যাচেলরে আপনারা হচ্ছেন সেকেন্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করে ফেলছেন, থার্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করছেন, নো প্রবলেম এট অল, ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ফর ব্যাচেলর। কিন্তু মনে রাখবেন আপনাদের ডকুমেন্ট কিন্তু লিগ্যালাইজ করতে হবে, এবং লিগ্যালাইজেশনে কিন্তু অনেক বড় একটা ফি আছে। সো এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখবেন যে এক একজনের খরচ কিন্তু এক এক রকম ভাবে বাড়বে। ফাইন, থ্যাংক ইউ। পরবর্তীতে হচ্ছে ভাইয়া ব্যাংকের একটা ইস্যু আছে সেখানে, তাই না? যে স্টুডেন্টের জন্য ব্যাংকে টাকা দেখাতে হবে, তারপরে স্পাউস যদি থাকে তার জন্য দেখাতে হবে, যদি বেবি থাকে তার জন্য দেখাইতে হবে। সো স্টুডেন্টের জন্য ব্যাংকের স্টেটমেন্ট বা ব্যাংকের হিসাবটা আসলে কিরকম হবে? যেহেতু অস্ট্রেলিয়াতে টিউশন ফিস নাই, কিন্তু তাদেরকে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয়। ব্যাংক স্টেটমেন্টে হইতেছে যে আপনার পুরো 1 বছরের আপনার যে অ্যাকোমোডেশন কস্ট বা লিভিং এক্সপেন্স, ইন এ শর্ট ওয়ে যে লিভিং এক্সপেন্সটা আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখাইতে হবে। সো এখানে ওদের ওয়েবসাইটে ডিরেক্ট দেওয়া আছে যে সেখানে আপনার প্রায় 14,500 ইউরোর মতো আপনার ব্যাংকে দেখাতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে ম্যাচুরিটি নাই, আপনাকে জাস্ট শো করলেই হবে যে আপনার অ্যাকাউন্টে এত টাকা আছে। আর অবশ্যই আপনার অথেন্টিক একটা সোর্স লাগবে, ইনকাম সোর্স, যে আপনার ইনকাম সোর্সের মধ্যে এই টাকাটা আপনি পেয়েছেন। আচ্ছা, আর যদি ডিপেন্ডেন্ট যদি থাকেন তো সেই ক্ষেত্রে এটা ডাবল হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর যদি বেবি থাকে সেটাও হচ্ছে আবার ইনক্লুড করতে হবে। বেবি থাকলে ইনক্লুড করতে হবে। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ব্যাচেলরের জন্য আমি বলে ফেলছি ভাইয়া। আমাদের তন্নি আপু জিজ্ঞেস করছেন মাস্টার্সের জন্য স্পাউস সহ যিনি ডিপেন্ডেন্ট তারও কি আইএলটিএস স্কোর লাগবে? না, তার তো কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগছে না। না, এখন বর্তমানে যেই এম্বাসি থেকে একটা রিকোয়ারমেন্ট দিছে সেটা হইতেছে যে সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি আপনার ইয়ার গ্যাপটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে স্পাউসের জন্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা লাগে, যার মানে অন্তত A1 বা A2 মানে ওরা ইন্ডিকেট করে দেয়। আর এটা ওদের জন্যই বেটার, স্পাউসের জন্যই বেটার, কারণ এখানে প্রায় 6-7 মাস সময় পাবে, আমার মনে হয় এর মাধ্যমে করাই যেতে পারে। এক্স্যাক্টলি। ইভেন দেখেন আলটিমেটলি আমার এখানে এসে জার্মান কিন্তু জানতেই হচ্ছে, জব করতে হচ্ছে, সেই একই কিন্তু বেটার আমি ওই টাইমটা কাজে লাগাই, তাই না? অবশ্যই। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ফর ইওর কমেন্ট। নুসরাত বলছে যে ইনফরমেটিভ সেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমাদের স্বর্ণা আপু বলছেন স্পাউসের কিছু কি ভেরিফিকেশন হবে? স্পাউসের কিছু ভেরিফিকেশন হবে না, ভেরিফিকেশন হবে মেরিট সার্টিফিকেটস। মেরিট সার্টিফিকেটস যে নিকানামা বা মেরিট সার্টিফিকেটস যা আছে সেগুলো হইতেছে লিগ্যালাইজ হবে, এই ভেরিফিকেশন হবে এইটুকুই, মানে ওই সেম থ্রোতে।
রাইট। আমার যেটা মনে হয় যে আমরা একটু লিগালাইজেশন এর ব্যাপারটা অনেকে আসলে বুঝতে পারছে না ভাইয়া। অনেক কমেন্ট আসছে যে লিগালাইজেশন ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করার জন্য। আমি বলব যে ভাই আরেকটু লিগালাইজ আসলে কি? ব্যাপারটা কি? এটা অনেকে বুঝতে পারছে না। আর প্লাস হচ্ছে এটার একটা খরচও আছে এবং যে প্রসেসটা আরেকবার একটু কষ্ট করে ভাইয়া। আরেকবার একটু রিপিট করুন প্লিজ। লিগালাইজ মানে হচ্ছে গিয়ে আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আসলে অথেন্টিক কিনা। তো এই অথেন্টিক কিনা সেটা তো আমরা যারা আছি, কারণ এখন বেশিরভাগই হইতেছে এরকম যারা ফেক ডকুমেন্টস দিয়ে চলে আসে বিদেশে বা এম্বাসি ফেস করে। তো সেই ক্ষেত্রে এই অস্ট্রিয়ান এম্বাসি অ্যাজ দে আর ফ্রি জাস্ট ফর ডেভেলপিং কান্ট্রিজ, বাংলাদেশের মতো যারা ডেভেলপিং কান্ট্রিজ তাদের জন্য টিউশন ফিস নাই। তো সেক্ষেত্রে তারা শুধু একটাই রিকোয়ারমেন্ট, যেটা হইতেছে তোমার সার্টিফিকেট গুলো লিগালাইজেশন লাগবে, সার্টিফিকেট অফ ডকুমেন্টস। তো লিগালাইজের প্রসেসটা হচ্ছে যে আপনি যে ডকুমেন্ট গুলা, আপনার যে মেন ডকুমেন্ট গুলা, যেটা আপনার ব্যাচেলার সার্টিফিকেটস হইতে পারে, ট্রান্সক্রিপ্ট হইতে পারে, বা ম্যারেজ সার্টিফিকেটস হইতে পারে, বা নিকানামা হইতে পারে, এগুলা যে আসলে অথেন্টিক কিনা তারা এগুলো ভেরিফাই করবে। এখন ভেরিফাই এর জন্য এম্বাসি বাংলাদেশে একটা থার্ড পার্টি, ওরা থার্ড পার্টি থ্রুতে ওরা কাজটা করায়, সেটা হইতেছে বিএফএস। এখন বিএফএস আবার ডিরেক্ট এই কাজটা করে না, আমি একদম ইন ডিটেইলস বলতেছি যেহেতু হ্যাঁ, শিওর, লিগ্যালাইজের শিওর, শিওর, ব্যাপারটা। শিওর। তারাও ডিরেক্ট এই কাজটা করে না, তারা আরেকটা সংস্থার মাধ্যমে এই কাজটা করায় দেয়, মানে করায়। যেমন হইতেছে যে বিএফএস এর তো এত সময় নেই যে সে আপনার বাসায় যাবে, সে আপনার ইউনিভার্সিটি যাবে, সে আপনার শ্বশুর বাসায় যাবে, যা আপনার যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো আসলে ক্রেডিট কিনে এগুলো দেখবে। রাইট। তো তারা কি করে, একটা থার্ড পার্টি হায়ার করে, মোটামুটি আমার মনে হয় AKS নামে একটা কোম্পানি আছে যাদেরকে তারা হায়ার করে। তো তারা কি করে, আপনি যখন আপনার সার্টিফিকেটস গুলা কনসুলেটে জমা দিয়ে আসবেন, পার ডকুমেন্ট 80 ইউরো আর কুরিয়ার ফি 2000 টাকা। এটা জমা দেওয়ার পরে যখন বিএফএস থেকে এটাও থার্ড পার্টির আন্ডারে যাবে, প্রথমে বিএফএস এর হাতে যখন যাবে তারা তখন আপনাকে কল করবে যে এখন আপনার ভেরিফিকেশনের জন্য আপনার একটা ফি দিতে হয়। আমার ব্যাচেলার সার্টিফিকেট আর ট্রান্সক্রিপ্টের জন্য আমি মনে হয় 34,000 টাকা নাকি 25,000 টাকার মতো দিছিলাম হইতেছে যে বিএফএস এ, আর কনসুলেটে দিছিলাম অলমোস্ট 22,000 টাকার মতো। রাইট। এগুলো হইতেছে আমি অ্যাপ্লিকেশন করার আগেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো তারপর হচ্ছে যে তখন আপনি যদি ভেরি সার্টিফিকেটস হয় তখন আরো অবশ্যই কষ্টটা বাড়বে। বাড়বে। তারপর হচ্ছে যে এই ওরা যখন আপনার টাকাটা পাবে, বিএফএস ফিটা পাওয়ার পরে ওরা আপনার এই ফাইলটা ওই যে থার্ড পার্টি বললাম তাদের কাছে হ্যান্ড ওভার করবে। তো তারা 15 দিন, আমার মানে তখন এমনই সময় ছিল যে 15 দিন পরে আমরা কল পেতাম। তো 2 সপ্তাহ পরে আর কি। তো 2 সপ্তাহ পরে কল করলে তারা বলতো যে আপনি আপনার বাসায়, মানে একটা ডেট বলে দিত যে ওই অত তারিখে বা অতটার সময় আপনার বাসার দিকে থাকবে, আপনি আমার নিয়ে যাবেন। কারণ যেহেতু উনি আমাদের বাসা চিনতো না। তারপর উনি যিনি ভেরিফিকেশন করবে সে বাসায় আসবে, বাসায় আসার পর আপনার সার্টিফিকেটস, আপনার ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে যে আপনার এনআইডি কার্ড, আপনার বাবা মার এনআইডি কার্ড, তারপর হচ্ছে আপনার প্রতিবেশীর সাথে যা 3-4 জনের সাথে কথা বলবে, তাদের সাথে আপনার ছবি তুলবে। তারপরে হচ্ছে যে আপনার যিনি স্পন্সর তার সাথে কথা বলবে, তার ট্রেড লাইসেন্স দেখবে। তারপর হচ্ছে যে আপনার স্পন্সরের সাথে আপনার ছবি তুলবে। এই জিনিসগুলাই মোটামুটি ভেরিফিকেশনের জন্য, হোম ভেরিফিকেশনের জন্য শেষ। তারপরে সে আপনার নামে একটা ড্রাফট, একটা মানে ফর্ম করবে যে আপনি কি কি হয়েছে বা আপনার ফাইন্যান্সিয়াল খরচ কত টাকা আসে, ফ্যামিলি কত টাকা আর্ন বা কস্ট। তারপরে আপনার ইউনিভার্সিটি যাবে, ইউনিভার্সিটি যায় আপনার যে সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট আছে সেগুলা ভেরিফিকেশন করবে। তারপরে আপনার যে ফাইলটা সেটা তারা মানে ওভারঅল ফাইনাল একটা ফাইল রেডি করে তারপর তারা এম্বাসিতে পাঠাবে ইন্ডিয়াতে। তো তখনই তারা আপনার সার্টিফিকেটস, ট্রান্সক্রিপ্ট আর যে মেরিট সার্টিফিকেটস এগুলো লিগ্যালাইজ হবে। লিগ্যালাইজ মানে যে ওদের একটা সিল থাকবে প্লাস একটা স্ট্যাম্প থাকবে যে ইট ওয়াজ লিগ্যালাইজড ফ্রম দ্য অস্ট্রিয়ান এম্বাসি। এই হলো টোটাল প্রসেস। রাইট। ভাইয়া ইন্টারভিউ হয় কিনা এম্বাসিতে? এম্বাসিতে ব্যাপারটা এরকম হয়েছে যে অনেকেরই ইন্টারভিউ হয় নাই, কিন্তু আমি একটা ফেস করছি। ইট ওয়াজ এ ভেরি বেসিক ইন্টারভিউ, দ্যাট আপনি কোন ইউনিভার্সিটি যাবেন, কোন সাবজেক্টে পড়াশোনা করবেন, তারপর হচ্ছে যে আপনার অ্যাকোমোডেশনটা কে পেয়ার করতেছে বা হু উইল বি স্পন্সর, একদম বেসিক কোশ্চেন। এখানে ঘাবড়ানোর কিছু নাই। ইফ ইউ আর লিগ্যাল স্টুডেন্ট দেন ইউ হ্যাভ টু আনসার দিস কাইন্ডস অফ কোশ্চেনস অবভিয়াসলি। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। আমি পরবর্তীতে হচ্ছে যারা কিনা ব্যাচেলরের জন্য ট্রাই করতে চাচ্ছেন আমি একটু বলে রাখি, অনেকে আছেন যারা কিনা হচ্ছেন ডিপ্লোমা কমপ্লিট করছেন, অনেকেই আমাকে কমেন্টে লিখছেন যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন তাদের তো আসলে 4 বছরের ডিপ্লোমা, তার মানে আফটার এইচএসসি অলরেডি ইউ হ্যাভ স্টাডিড 4 ইয়ার্স।
তার মানে এখানে তো 14 ক্লাস হয়ে গেল। বাট আসলে ব্যাপারটা তা না। যারা কিনা ডিপ্লোমা পড়াশোনা করছেন, উনাদেরটা কিন্তু এইচএসসির ইকুইভ্যালেন্ট। তার মানে এটাও কিন্তু ইকুইভ্যালেন্ট। 12 ক্লাস। সো এটা হ্যাঁ, 14 হ্যাঁ। ক্লাস হচ্ছে। হ্যাঁ? এই ইয়েস। ব্যাপারটা একটু বুঝতে হবে। সো যেটা করতে হবে, যারা কিনা ডিপ্লোমা কমপ্লিট করছেন, তারা যদিও ৪ বছরের ডিপ্লোমা বা ৩ বছরের ডিপ্লোমা যেটাই হোক না কেন, বাংলাদেশে আপনাকে আরো ১ বছর পড়তে হবে। এবং IELTS টা ম্যান্ডেটরি আপনাদের জন্য। যেহেতু এটা ইংলিশ ডট প্রোগ্রাম, আপনাদের জন্য কিন্তু IELTS টা ম্যান্ডেটরি। হুম। পরবর্তীতে হচ্ছে আমাদের আপু জিজ্ঞেস করেন পিটিই দিয়ে মাস্টার্সে এপ্লাই করা যাবে, পিটি স্কোর কত লাগবে? পিটিইতে আমি বলব যে IELTS এর 6.5 ইকুইভ্যালেন্ট যেটা হয়, আপনারা সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। বাট হ্যাঁ, স্টিল আপনি পিটিই দিয়ে এপ্লাই করতে পারবেন। নো প্রবলেম এট অল। হুম, হুম। এরপরে হচ্ছে ব্যাচেলরের কথা জিজ্ঞেস করছেন যে এটা অস্ট্রিয়া বেটার ডিসিশন হবে কিনা, রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট ওই যে বললাম যে 13 ক্লাস আপনাকে কমপ্লিট করতে হবে এবং IELTS টা ম্যান্ডেটরি বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আপনাকে কমপ্লিট করতেই হবে। আর এটা বেটার ডিসিশন হবে কিনা, আমি মনে করি এটা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে আপনার সবকিছু মিলিয়ে টাইম এটাই। প্লাস প্রিপারেশন, আপনার রিকোয়ারমেন্ট সবকিছু ফুলফিল করছে কিনা, সেভাবে করে আপনি আপনাকে ডিসিশন নিতে হবে ভাইয়া। হুম, হুম। অথৈ চৌধুরী, আমি মনে হয় আপনার আনসারটা দিলাম একটু আগেই, ডিপ্লোমার ব্যাপারটা। এরপরে হচ্ছে আসিফ আহমেদ ভাইয়া বলছেন যে 2.7 ওয়ার্ক এক্সপিরিয়েন্স 1 ইয়ার। স্টিল আমি মনে করি আপনার পসিবিলিটি আছে। যদিও সেখানে বলা থাকে 60% হচ্ছে সিজিপিএ থাকতে হবে। বাট আমি মনে করি যে স্টিল আপনি এপ্লাই করতে পারেন। আর হচ্ছে ভাইয়া ফাহিম ভাইয়া, যে ইউনিভার্সিটিতে এপ্লাই করতে কোনো অ্যাপ্লিকেশন ফি আছে কিনা? না, না। অস্ট্রিয়াতে ইউনিভার্সিটিতে এপ্লাই করার জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। আর হচ্ছে গিয়ে শুধু এইটুকুই যে ওদেরকে সার্টিফিকেটস বা লিগ্যাল সার্টিফিকেট গুলো DHL এ পাঠাইতে হয়। এই একটা কষ্ট। এক্সাক্টলি, এছাড়া আর কোনো কষ্ট এক্সাক্টলি। নেই। সো আমার মনে হয় যাদের কিনা একটু কনফিউশন আছে যে আমার সিজিপিএ একটু কম বা আমি হচ্ছে আমার অফার লেটার আসবে কি আসবে না, সেই জায়গাটাতে আমরা ৩-৪ টা ইউনিভার্সিটি মিনিমাম এপ্লাই করে রাখতে পারি। ইয়েস। এক্সাক্টলি। ফাইন। এরপরে হচ্ছে আমাদের স্বপন ভাই বলছেন স্টাডি অফ 10 ইয়ার্স ইন্টারেস্টেড ফর মাস্টার্স নো আইএলটিএস। ইয়েস, স্টিল ইউ ক্যান অ্যাপ্লাই। আমি জানি না আপনি আসলে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? সো ওভারঅলই বললাম। যদি ওনার টেকনিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে একটা পসিবিলিটি আছে। আদারওয়াইজ থিওরিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে মানে একটু আমার মনে হয় যে একটু কম রাইট। চান্সেস। এক্সাক্টলি, এক্সাক্টলি। ওকে, আমাদের ফারহানা আপু বলছেন যে ভাই আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট করেছি 2014 এ। এখন হচ্ছে জব করি। মাস্টার্সে যেতে পারি। আমার IELTS 5.5 আছে। ফাহিম ভাই অলরেডি বলছেন 5.5 টা আসলে আ না শো করার থেকে MOI টা দেওয়াটাই হচ্ছে হুম, বেটার। হুম, হুম। আর আপনার SOP টা, এবং যেহেতু জব করছেন, সো SOP টা আপনাকে আসলে আ খুবই কনক্রিট একটা আ ডেসক্রিপশন থাকতে হবে সেখানে যে আপনি আসলে ওই টাইমটাতে কি করছেন এবং কেন এখন আপনি মাস্টার্সের জন্য এপ্লাই করতে চান। আম ডিপ্লোমা স্টুডেন্টদের কথা আমি বললাম। আম এরপরে হচ্ছে ECTS ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার সিস্টেম। এক্সাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ সো মাচ। আ তারপরে হচ্ছে অ্যা কেমিস কেমিস্ট্রি আছে। হ্যাঁ, কেমিস্ট্রিতে আপনি এপ্লাই করতে পারছেন, নো প্রবলেম। আমাদের রেজা ভাই, শামীম ভাই বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জব এক্সপেরিয়েন্স আছে হচ্ছে ২ বছর। বিবিএ তে পড়াশোনা করছেন। MOI দিয়ে অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ইয়েস, অলরেডি ফাহিম ভাই বলছেন যে আপনি এপ্লাই করতে পারবেন। নো প্রবলেম এট অল। ইংলিশ লিটারেচারের জন্য সাবজেক্ট এভেইলেবল কিনা? হ্যাঁ, অলরেডি ফাহিম ভাই নিজেই পড়াশোনা করতেছেন। আর বলছেন যে আমেরিকান স্টাডিজ একটা সাবজেক্ট আছে। ইংলিশ অ্যান্ড আমেরিকান স্টাডিজ একটা সাবজেক্ট আছে যেটা সরাসরি লিটারেচারের সাথে কানেক্টেড। সরাসরি। এক্সাক্টলি। এরপরে হচ্ছে আমাদের জামান ভাই। আম হায়ার্স আচ্ছা এইচএসসি এত আপনাকে 13 ক্লাস কমপ্লিট করতে হবে ভাইয়া। আদারওয়াইজ আপনি ব্যাচেলরে এপ্লাই করতে পারছেন না। মাস্টার্স এর জন্য বিজনেস ব্যাকগ্রাউন্ডের অপরচুনিটি কেমন? বিজনেস ব্যাকগ্রাউন্ডের অপরচুনিটি কেমন বলতে হচ্ছে আপনি এপ্লাই করতে পারছেন। উইথআউট টিউশন ফিতে পড়াশোনা করতে পারবেন এবং মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে আপনার ২ বছর। আর হচ্ছে ভাইয়া পড়াশোনা শেষ করার পর স্টুডেন্টরা কি ধরনের ফ্যাসিলিটি পায়? প্রথমত হচ্ছে কি এখানে মাস্টার্স করার জন্য ওরা মানে আমরা যারা স্টুডেন্ট আছি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফর মাস্টার্স উই ক্যান মেক ইট 2 ইয়ার্স। এটা লিগ্যালি যে আমরা ২ বছরের মধ্যে আমরা মাস্টার্স শেষ করতে মানে শেষ করা উচিত। তারপরে হচ্ছে যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রিজ আর সেক্ষেত্রে আমাদেরকে ওরা ১ বছর আরো ১ বছর উইদাউট টিউশন ফিতে পড়ার একটা সুযোগ করে দেয়। রাইট। তাহলে অলমোস্ট আমরা ৩ বছর পড়তে পারি উইদাউট টিউশন ফি। তারপর হচ্ছে যে আপনি পড়াশোনা শেষ করলে তারপর হচ্ছে যে আপনি যেহেতু কর্পোরেট লেভেলে ঢুকবেন সেহেতু এখানে জব করতে হলে অবশ্যই আপনার জার্মান জানতে হবে, কারণ এখানে কমিউনিকেশন গুলা জার্মান ছাড়া হয়ই না। ইভেন এখানে যে কোনো অফিসিয়াল কাজ করতে গেলেও আপনার মানে এই বেসিক জার্মান জানতে হবে। সো
কেরিয়ারের জন্য ততদিন অলমোস্ট মনে হয় যে ইনশাআল্লাহ 2-3 বছরের মধ্যে আপনি জার্মানের মোটামুটি একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি গেইন করে ফেলবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই অপরচুনিটি আছে, হিউজ অপরচুনিটি ভাই এখানে। আপনি এখানে পড়াশোনা করার পরে আপনি অস্ট্রিয়া ছেড়ে বিভিন্ন ইউরোপে বা ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন ফর ইউর ফিউচার, আপনি আপনার লাইফে কি চান সেই অনুযায়ী আপনি আগাইতে পারবেন। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক কমেন্ট, আমি সবগুলো কমেন্ট নিতে পারছি না। ফাইন। জি, আরেকটা ইম্পর্টেন্ট টপিক, স্টুডেন্টরা এখানে পড়াশোনার পাশাপাশি জব করার পারমিশন পান কিনা, আর হচ্ছে মোটামুটি এভারেজ লিভিং এক্সপেন্স কেমন ইনকাম অনুযায়ী, এই ব্যাপারটা একটু শেয়ার করুন ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে যে স্টুডেন্টদের জন্য মোটামুটি 20 ঘন্টার ওয়ার্ক পারমিট আছে লিগেলি। আর আরেকটা ব্যাপার, এখানে অন্যান্য কান্ট্রির মতো ক্যাশ ইন হ্যান্ড জবটা অ্যাভেলেবেল না, আমি বলবো যে নাই বললেই চলে। সো এই চিন্তাটা মাথা থেকে বাদ দিয়ে দিতে হবে। আর লিগেলি জব করলে পার আওয়ার আফটার ট্যাক্স 10 টাকা করে থাকবে পার আওয়ার। আর বিফোর ট্যাক্স আপনার এটা 12 টাকা 15 টাকা ফর অড জবের জন্য। আর আপনি যদি কোনো অফিসিয়াল জব পান সেক্ষেত্রে তো আপনার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো অফিসিয়াল জব পাওয়ার জন্য অবশ্যই জার্মান জানতে হবে। আর সেখানে জার্মান ছাড়া যদি আপনি কোনো অড জব পান তাহলে আপনি আফটার ট্যাক্স বা আফটার আপনার সবকিছু কাইটার আপনার কাছে মনে হয় 10 ইউরোর মতো থাকবে আর কি। তো আপনি মাসে প্রায় 750 থেকে 800 ইউরোর মতো আপনার কাছে থাকবে। তো সেক্ষেত্রে আপনার এখানে খাওয়া খুবই কম খরচ। আপনার যে আমাদের যে ফুড কস্টটা খুবই কম, রিজনেবল এর মধ্যে থাকে। আপনার সিঙ্গেল স্টুডেন্টের জন্য আমার মনে হয় 70 ইউরো, আমার এভারেজ 60-70 ইউরো যায়। তো হচ্ছে গিয়ে আপনি যদি একদম বেশি মানে এক্সট্রিম লেভেলের খাদ্য খান তাইলে হচ্ছে যে 100 ইউরোর মতো যাইতে পারে। আর ফ্যামিলি সহ হইলে 150 ইউরোর মোটামুটি আই থিঙ্ক এনাফ, কোয়াইট এনাফ। তাছাড়া হচ্ছে যে আপনার পার মান্থে একটা ট্রান্সপোর্টেশন খরচ আছে 30 ইউরো করে। আর হচ্ছে যে আপনার মোবাইল খরচ যদি আমরা 10 ইউরো ধরি, প্লাস হচ্ছে যে বাসা ডিপেন্ড করে, সিঙ্গেল স্টুডেন্ট থাকলে যদি ডর্মে থাকলে, যেমন আমি একটা সিঙ্গেল স্টুডেন্ট, আমি একটা ডর্মেই আছি সিঙ্গেল রুমে, তো আমার কস্ট একটু কোয়াইট হাই, এখানে 400 ইউরোর মতো আমার শুধু বাসা ভাড়াই যায়। তাছাড়া যদি আপনি শেয়ারে থাকেন সেক্ষেত্রে এটা অলমোস্ট 300-তে নেমে যাবে। 300 কমে মানে এখন পর্যন্ত ওইরকম কারো কাছ থেকে শুনি নাই বা খবরও পাই নাই যে যারা 300 কমে। তো এভারেজ আমার মনে হয় 500-550 সিঙ্গেল স্টুডেন্টদের জন্য 550-600 মতো হয়ে যাবে সব একদম এ টু জেড। আর হচ্ছে যে যদি স্পাউস সহ নিয়ে আসে অবশ্যই সেটা ডাবল হবে। এটা ভেরি করে অবশ্যই তাদের একটা এক্সপেন্সের উপরে, কত টাকা খরচ করে মোটামুটি। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। পরবর্তীতে যেটা কথা আমাদের হচ্ছে, যদিও আসলে এটা লম্বা একটা আলোচনা, শর্টকাটে যদি বলতেন ভাইয়া, পিআর পাওয়ার ফ্যাসিলিটিটা কেমন, বা ফ্যাসিলিটি বলতে হচ্ছে পিআর পাওয়ার সিস্টেমটা কেমন, প্রসেসটা কি? এখানে হচ্ছে যে অলমোস্ট লাইক ডেনমার্ক, যে ইউ হ্যাভ টু স্টে লিগালি হিয়ার অলমোস্ট 5 ইয়ার্স and then you have to show some amount of money in your bank account and then you can apply for your Austrian passport or Austrian citizenship. That's pure. ওকে ভাইয়া, যেহেতু বাংলাদেশ থেকে ব্যাংকের দেখাতে হয়, সো এফডিআর কি অ্যাকসেপ্টেবল কিনা একজন যে কোনো অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডিআর, সেভিংস, নো ম্যাটার এট অল। আচ্ছা, অসম। আমাদের একজন আপু দীপাপুনি বলছেন যে ডিপেন্ডেন্টের জন্য ব্যাংক ডাবল শো করতে হবে বলতে তার জন্য 14,500 ইউরো আর 14,500 ইউরোর ডাবল শুধু তার একার জন্যই। না 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 না, ব্যাপারটা হচ্ছে এরকম যে 40,500 হচ্ছে পার হেড, পার হেড। যদি এখানে আবার এইজের ব্যাপার স্যাপার আছে, 24 বছরের কম বা বেশি, এটা একটু কিছু আছে, মানে আমি ড্রাফটটা বলছেন আর কি ভাইয়া। এরকম না যে ওইটার ডাবল হইতে হবে এরকম না, পার হেড এটা আপনার যদি হয় তাহলে 14,500, আপনার হাজবেন্ড হলে আপনার হাজবেন্ডের জন্য এক্সট্রা 14,500, এইভাবে করে আসবে। ওকে, আমাদের রিমন ভাই অস্ট্রিয়া যাবো আপনার সাথে। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি একটু জানা রেখে লাইভেই বলি, রিমন ভাই আলহামদুলিল্লাহ ডেনমার্কের ভিসা পাইছেন। তো আপনার সাথে আমার ছবি দেখে পরে বলতেছে যে ভাই আমার একটু নিয়ে চলেন ওখানে। অবশ্যই ওয়েলকাম ভাই। হ্যাঁ,
সো সেনজেন ভিসা ডেফিনেটলি অবশ্যই। আমরা ট্যুর দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রিমন ইনশাআল্লাহ। ভাইয়া, আর খুব দ্রুত দেখা ইনশাআল্লাহ। হবে। চলে আসেন। আম স্পাউস স্পন্সর কি যে কেউ হতে পারবে? হ্যাঁ। অস্ট্রিয়াতে যে এটা কেউ। একটা প্লাস পয়েন্ট যে অস্ট্রিয়াতে যে কেউ স্পন্সর হতে হবে, হতে পারে। হ্যাঁ। আর মানে নিজেরটা নিজে তো স্পন্সর হতে পারবে, তাই না? হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোনো প্রবলেম নাই। কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আসছে আমাদের। কল্পনা আপু জিজ্ঞেস করি, স্পন্সর যদি আমার থেকে অনেক দূরে থাকে, ফর এক্সাম্পল উনি হয়তো দেশের বাইরে আছেন বা অন্য কোথাও আছেন, কোনো এই সমস্যা ক্ষেত্রে? নাই। শুধু হইতেছে যদি দেশের বাইরে থাকে, অবশ্যই যদি লিগালি থাকে, যেমন ধরি বেশিরভাগ যদি মিডল ইস্টে থাকে, তাহলে তাদের অবশ্যই একটা ইকামা বা আকামা একটা কার্ড থাকে এক্সাক্টলি। রাইট। বা রেসিডেন্স ওয়ার্ক পারমিট থাকে, পারমিট। তারা সেটা দেখাইতে হবে। আর হইতেছে তাদের সেখান থেকে যে স্যালারি শিট আছে, স্যালারি শিটের লাস্ট 6 মাসের একটা স্যালারি শিটের পাঠাইলে হয়ে যাবে যে দিস অ্যামাউন্ট ইজ লিগ্যাল। আর এই হ্যাসেলটা মানে ফেস না করতে চাইলে আপনি সেই অ্যামাউন্টে বাংলাদেশের আপনার কোনো ফার্স্ট ব্লাড এর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন। ইট ওয়াজ কোয়াইট ইজি। রাইট, রাইট। অনেকে একই কথাই জিজ্ঞেস করছেন যে সেলফ স্পন্সর কোনো প্রবলেম হবে কিনা? না, না, কোনো এগুলো নিয়ে প্রবলেম কোনো হবে না। প্রবলেম নেই। রাইট। এরপরে হচ্ছে ভাই, অস্ট্রিয়ানরা আসলে কেমন? ওদের ওদের কালচার, ওদের কি বলবো, সবকিছু মিলিয়ে আসলে ওদের এনভায়রনমেন্ট কেমন মনে হচ্ছে আপনার কাছে, আপনার এক্সপেরিয়েন্স থেকে? আহ আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি আসা মোটামুটি তো 3 মাস 3.5 মাসের মতো হয়েছে এখানে আসছি। তো জি। আমি যেটা দেখতে পারছি বা এক্সপিরিয়েন্স করছি, অস্ট্রিয়ানরা আসলে খুব ফ্রেন্ডলি। ওরা মানে ইফ ইউ আস্ক ফর এনি হেল্প, দে উইল অবভিয়াসলি ডু দ্যাট ফর ইউ, অবভিয়াসলি। আর রাদার দেন শুধু একটাই ওদের মধ্যে গোঁড়ামি আছে, সেটা হচ্ছে যে ভাষা। এই একটা গোঁড়ামি ছাড়া তাদের ভিতরে সবই ভালো। তারা খুবই ফ্রেন্ডলি, খুবই কোঅপারেটিভ, সবকিছু নিয়ে ওরা খুব ভালো। ফুডও এক্স্যাক্টলি। ভালো, সবকিছু। জোস, জোস। নুসরাত নীলা বলছে যে যারা জার্মানি যাওয়ার অনেক জন্য যারা অনেক ট্রাই করেও সামহাও জার্মানিতে আসতে পারে নাই, তারা কিন্তু অস্ট্রিয়াতে ট্রাই করে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যেহেতু অনেক বড় একটা লম্বা একটা টাইম এম্বাসিতে লেগে যাচ্ছে। সো জার্মানিতেও টিউশন ফিস নাই, এখানেও টিউশন ফিস নাই। জার্মানিতে আপনাকে টাকাটা হচ্ছে ব্লকে কোনো টাকা পাঠায় দিতে হয়। ওখানে অনেকদিন যাবত টাকাটা আটকে থাকে। সো এখানে কিন্তু টাকাটা পাঠায় দিতে হচ্ছে না, আপনার কাছেই টাকাটা থাকছে। আবার এখানে জার্মান ল্যাঙ্গুয়েজ হচ্ছে মোটামুটি বলা যায় যে আপনাকে এমনিতেও শিখতে হবে, জবের পারপাসে হোক, যেটাই হোক। সো ডেফিনিটলি থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আচ্ছা, আমাদের একজন ভাই, মুকুল ভাই, উনি বলছেন যে আমার ২ টা বেবি। ছোট বেবি পাসপোর্ট করা নাই। ওর এজ 7+ মান্থস। ওর পাসপোর্ট কি লাগবে কিনা? আচ্ছা, প্রথমত হচ্ছে এই একটা কোয়েশ্চেন। ফ্যামিলি সহ মুভ করতে কিরকম কস্টিং লাগবে? আর মিনিস্ট্রি থেকে কি কোনো ডকুমেন্ট লিগ্যালাইজ করতে হবে? হাউস রেন্ট কেমন? আমার 13 ইয়ার্স এক্সপেরিয়েন্স, মাস্টার্স। আচ্ছা, ইংলিশে। আপনারই মোটামুটি বলা যায় যে ফিল্ডের। আমিও তো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ মাস্টার্স করছি বাংলাদেশ থেকে একটা। জি, তো এখন ভাইয়া। হইতেছে অবভিয়াসলি পাসপোর্ট তো লাগবেই বাচ্চাদের জন্য। সেই ক্ষেত্রে ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা কিসের উপর? সেটা কি টিচিং এর উপর? এরকম তো মেবি। কিছু। আচ্ছা, আহ, আচ্ছা। কিন্তু এখানে যে ইংলিশ টিচিং এর জন্য আপনাকেও আগে জার্মান শিখতে হবে, কারণ এখানে ডিরেক্ট যে ইংলিশ টিচিং কোনো প্রফেশন খালি নাই, বা ওরা নেয় না ডিরেক্ট ফরেনার, তাদেরকে নেয় না। তো সেক্ষেত্রে মিনিস্ট্রি এই গেল একটা ব্যাপার যে এক্সপিরিয়েন্সটা ইউ হ্যাভ টু ডু এ। ফার্স্ট অফ অল অবভিয়াসলি আপনার এরকম মেন্টালিটি নিয়ে এখানে আসতে হবে যে আপনার প্রথমে কিছু একটা অর্জন করতে হবে, কারণ এখানে যেহেতু ওই ধরনের এক্সপিরিয়েন্স ওরা এখানে কাউন্ট করবে না সেক্ষেত্রে, এটা ফ্রাঙ্কলি যেটা বললাম। আর ফ্যামিলি সহ যে কস্টিংটা, সেটা অবশ্যই ডিপেন্ড করে যে আপনি কোন বাসায় থাকবেন। আপনার হচ্ছে যে এখানকার যে হোমের ডিপোজিটটা, সেটার উপর ডিপেন্ড করে পুরো কস্ট। আদারওয়াইজ অল আর দ্য সেম, যে আপনার লিগালাইজেশনে তো অলমোস্ট সেম কস্ট। তারপর হচ্ছে যে আপনার শুধু ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে, সেক্ষেত্রে নিজে ব্যাংক স্টেটমেন্ট যারা দেখাইতে পারে উইদাউট এনি হেল্প অফ ব্যাংক অর দ্য পার্সোনাল রিলেটিভস, তাদের তো খরচ মানে কমে যায়। তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা রাফ, যেটা আমরা আগে বলছি, যে একটা সিঙ্গেল স্টুডেন্টের জন্য মোটামুটি 7 থেকে 8 লাখ টাকার মতো লাগে। ইভেন মানে তারা যদি ক্যাশ ক্যারি করে নিয়ে আসে, 3 লাখ টাকার মতো, যদি 2-3 লাখ টাকার মতো ক্যাশ ক্যারি করে নিয়ে আসে, তখন 7.5 লাখ 8 লাখ টাকার মতো বুদ্ধ হয়ে যায় এখানে। আর সেই ক্ষেত্রে অবশ্যই এটা একটা কস্টলি রাইট। হবে মোটামুটি, বিকজ এখানে অনেক কিছু আছে হিসাব করার মতো। এক্স্যাক্টলি। যে জিনিসগুলো আসলে ওখানে যাওয়ার পর এক্সপেরিয়েন্স করতে হয়, এগুলো আসলে বাংলাদেশ থেকে
করে আসলে কাউন্ট করা যায় না। ফাইন, আপনারই মনে হয় ওয়াসিম ভাই। আচ্ছা ফাহিম ভাই, কি খবর? কেমন আছেন? ওকে। এরপরে হচ্ছে আমাদের শ্রাবণী আপু। ভাই অনেক দেরি হয়ে গেল জয়েন করতে। নো প্রবলেম এট অল। ও ফাহিম ভাই, একটা জিনিস বলে রাখি। আমাকে না অনেকেই হচ্ছে মেসেজ করছে, অনেকে ফোন করছে যে ভাই কয়টার সময়, আর কেউ আছে অ্যালার্ম দিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। তো সবারটা আসলে করতে পারি নাই। তো আসলে সবাই খুবই ইন্টারেস্টেড। এবং বাংলাদেশীদের জন্য আমি বলব যে এই দেশের বাইরে আসার যে জোয়ার, আমরা জানি না আমরা কতটুকু আসলে পার্টিসিপেট করতে পারছি, ভাইয়াদের কতটুকু হেল্প করতে পারছি, আপুদেরকেও। সো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, তো খুব ভালো লাগছে বিষয়টা দেখে অবশ্যই। আর আমি বলব যে সবাই অবশ্য আমাকে মেসেজ অলরেডি কয়েকজন করছেন যে ভাইয়া আরেকটা লাইভ করলে ভালো হয়। সো ভাইয়া একটু সময় করে আমরা আরেকদিন ইনশাআল্লাহ আরো ডিটেইলে যতটুকু পারি। আজকে তো মোটামুটি একটা বেসিক আইডিয়া দিলাম। ইনশাআল্লাহ আমরা করব। ওকে। বলছে ভাই আপনার সাথে ব্যাডমিন্টন খেলা হইল না আপনার সাথে। আহারে! এখানে চলে আসেন। ভাই ওনাকে নিয়ে আসেন। বলেন যে ভাই এখানে এপ্লাই করতে, এখানে এসে আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলি। হ্যাঁ ভাই, ওর পড়াশোনা শেষ হলে ওরে এপ্লাই করবো এখানে। ওর ব্যাচেলর শেষ হলে আরে বেচারা বাংলাদেশ থেকে বসে আপনাকে মিস করতেছে ভাইয়া। ওকে। ভাই এই একটা কোয়েশ্চেন। আবু নাসির ভাই বলছেন যে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক স্পন্সর দুইটা কি দুই জিনিস? অ্যাকচুয়ালি আমাকে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক স্পন্সর নিয়ে একটু ক্লিয়ার করে বলতেন এই পার্টটুকু। এটা তো অবশ্যই ভাই, ব্যাংক স্পন্সর মানে আই ক্যান স্পন্সর ইউ, দ্যাটস দ্য জাস্ট থিং, দেখ আমি আপনাকে স্পন্সর করব। আর ব্যাংক স্টেটমেন্ট মানে আমি আপনার যে ডকুমেন্টটা দিব স্পন্সরশিপের জন্য, সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। যে ডকুমেন্টেশনে কত মানি থাকবে, কত টাকা থাকবে, মানে অ্যামাউন্ট অফ মানি, এটা হলো ব্যাংক স্টেটমেন্ট। আর হইতেছে যে পারসন, সে হইতেছে স্পন্সর। শেষ, একদম ডিরেক্ট। রাইট। পরবর্তী ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে রেডি করব? সেলফ স্পন্সর হলে কি কি ডকুমেন্ট লাগতে পারে ভাইয়া? সেম, আপনার প্রথমে লাগবে যে আপনি টাকাটা কোথা থেকে পাইছেন, সোর্স অফ ইনকাম। দেন অবশ্যই আপনার যদি ইফ ইউ আর জব হোল্ডার দেন স্যালারি স্লিপ। আর যদি হয় বিজনেসম্যান তাহলে ট্রেড লাইসেন্স। তারপর হচ্ছে যে এই তিনটে ডকুমেন্টই তো। তারপর হচ্ছে যে আপনার আরেকটা হচ্ছে যে ওই ট্যাক্স রিটার্ন, যেটা আর কি হ্যাঁ, ট্যাক্স ট্যাক্স ডকুমেন্টেশনের যে ঝামেলাটা, সেটা এইটুকুই। এছাড়া তো আর এইগুলোই বেসিক্স। রাইট। ভাইয়া বাসা পেতে কি খুব বেশি ঝামেলা হয় কিনা? এটা মোটামুটি যারা ফ্যামিলি সহ আসবে তাদের একটু কোয়াইট টাফ। আর বিকজ যারা স্টুডেন্ট তারা মোটামুটি কিছু ডরমিটরি আছে, সেখানে তারা মানে অলরেডি একটু কষ্ট করলে ডরমিটরি থেকে সিঙ্গেল স্টুডেন্টরা বাসা পেয়ে যেতে পারে। কিন্তু যারা স্পাউস বা যারা ফ্যামিলি নিয়ে আসবে, তাদের জন্য হচ্ছে যে একটু স্ক্যামের শিকার হইতে হয়, বা স্ক্যামের একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য একটু কোয়াইট টাফ। বা এখানে রাইট। যারা আছে তারা যদি হেল্প করতে পারে, সেই ক্ষেত্রে ওই হ্যাসেলটা ফেস করতে হয় না আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমি এই জায়গাটাতে একটু বেটশট করে রাখি। আমরা অ্যাডজাস্ট কোড, ফর এক্সাম্পল আমি ডেনমার্কে আছি, আমাদের ফাহিম ভাইয়া হচ্ছেন অস্ট্রিয়াতে আছেন। সো আমাদের এই জায়গাটাতে আমরা কিন্তু প্রফেশনালি আপনাদেরকে হেল্প করছি। সো আপনারা অস্ট্রিয়াতে অ্যাপ্লিকেশন বলেন, ডেনমার্কে অ্যাপ্লিকেশন বলেন, ইভেন আমরা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো নিয়ে কাজ করছি। আজকে যেহেতু অস্ট্রিয়া নিয়ে কথা বলছি, সো আপনাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন, ইভেন এখানে আসার পর যে ধরনের অ্যাজ এ নিউ কামার হিসেবে যে ধরনের হ্যাসেলগুলো আমরা আসলে ফিল করি, সেই জায়গাটাতে কিন্তু আমরা সবাই আমাদের বাংলাদেশি স্টুডেন্টগুলোকে আমরা কিন্তু সেভাবে করেই আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি। ফর এক্সাম্পল একটু আগে যে যেমনটা কথা উঠলো যে বাসা ভাড়া নিয়ে, এগুলো নিয়ে আসলেই অনেক ধরনের প্রবলেম হচ্ছে। বাংলাদেশ থেকে বসে এই জিনিসগুলো হ্যান্ডেল করাটাও বেশ টাফ। সো আমরা কিন্তু এই জায়গাগুলোতে আপনাদের সঙ্গে জার্নিতে কিন্তু আমরা আপনাদের সঙ্গে আছি। সো স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করুন, বাংলাদেশে আমাদের অফিসে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই হ্যাসেল ফ্রি জার্নি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো। ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হাউস রেন্ট, বাঙালি কমিউনিটি টাইপ হেল্প বা জব পারপাসে হেল্প পাওয়া যায়, এই টাইপের কোনো কমিউনিটি কি আছে কিনা? থাকলে প্রসেস আমাদের সাথে একটু শেয়ার করলে ভালো হয়। এখানে বাঙালি কমিউনিটি আছে, তারা অবশ্যই কিছু কিছু বড় ভাই বা গার্ডিয়ান যারা আছে এখানে, সিনিয়র গার্ডিয়ান যারা, তারা অবশ্যই অনেক ধরনের ইনফরমেশন দিয়ে হেল্প করে। আর এখানে অনেক গার্ডিয়ান আছে যারা 30-35 বছর বা তার বেশি যাবত এখানে আছে। আর এখানকার বাঙালি কমিউনিটি মোটামুটি অস্ট্রিয়ার তুলনায় ভালো, অনেক মোটামুটি ভালো, বড়। তো তারা অবশ্যই বিভিন্ন ধরনের হেল্প করতে পারে, আপনার জবের ব্যাপারে ওরা হেল্প করতে পারে, ইনফরমেশন দিতে পারে, হাউসের ব্যাপারেও, ইভেন আপনি কিভাবে আপনার প্রসেস গুলো আগাবেন,
আবার এখানে অনেক বড় ভাই আছে যারা অলরেডি ফ্যামিলি সহ আসছে, তারা অবশ্যই আপনাকে গাইডলাইন করতে পারবে যে এখানে আসার পরে আপনার পরের প্রসেসগুলো কি কি, বা আপনি কি কি থ্রু মানে কি কি ফেসিলিটিস পেতে পারেন এখানকার গভর্নমেন্ট থেকে। অবশ্যই এখানে এই ধরনের দেখতে এক্স্যাক্টলি, পাবেন। রাইট। এখানে বলা হচ্ছে যে উনি করছেন হচ্ছে পিওর ফ্যাশন ডিজাইন পড়তে চাচ্ছি। সো মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট এগুলোতে আসলে এপ্লাই করতে পারবো কিনা? আচ্ছা, রিপ্লাই মি। ওকে, এই জায়গাটাতে আমি একটু বলবো আপনার আসলে যে কারেন্ট যে পড়াশোনাটা আপনি করছেন আম সেইটার আসলে ট্রান্সক্রিপ্টটা দেখতে হবে। ভাইয়া একটু আগে বলছেন যে হুম, ECTS আসলে ম্যাচ করতে হয়। সো অনেক সময় মনে হতে পারে যে আমি তো এই সেম রিলেটেড সাবজেক্টে আমি পড়াশোনা করছি, কিন্তু আমি আসলে কেন অফার লেটার পাচ্ছি না বা আমি রিকোয়ারমেন্ট কেন ফুলফিল করতে পারছি না। সো ওদের স্পেসিফিকলি কিছু ক্রেডিট দেওয়া থাকে। সেই ক্রেডিটগুলো আসলে আপনার সাথে ম্যাচ করতে হবে। যদি ম্যাচ করে দেন ডেফিনিটলি আপনি এপ্লাই করতে পারবেন। বাট এটার জন্য আপনার ট্রান্সক্রিপ্টটা দেখতে হবে। হুম, হুম। আদারওয়াইজ ওভাবে করে আসলে স্পেসিফিকলি আনসার করে মানে বলাটা আসলে টাফ। আম আচ্ছা, আমরা আর খুব বেশি একটা কমেন্ট নিব না। ভাইয়া এখনকার সময় অনুযায়ী আমাদের আপু বলছেন যে, "আসসালামু আলাইকুম ভাইয়া।" ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফুল প্রসেস টাইম কত টাইম লাগবে? আর স্পাউসের ব্যাংক স্টেটমেন্ট কত দেখাতে হবে? আচ্ছা, ব্যাংকের কথাটা বলা হইছে। মোটামুটি টাইম কেমন লাগতে পারে? যদিও জানি লিগ্যালাইজ আছে। মোটামুটি লিগ্যালাইজেশন থেকে শুরু করে এখানে পৌঁছানো পর্যন্ত অলমোস্ট 8 থেকে 9 মাসের মতো লাগছে আমার, যেটা আমার লাগছে। তো মোটামুটি এরকম একটা টাইমই লাগতে পারে, 8 থেকে 9 মাসের ওকে, মতো, মানে একদম এ টু জেড পর্যন্ত। রাইট। তো আমার মনে হয় আমাদের এই মাস থেকেই বা এখন থেকেই যদি কেউ আসলে প্রিপারেশন নেওয়া স্টার্ট করে তাহলে একটা আশা করা যায় যে আমরা নেক্সট ইনটেকটা হ্যাঁ, ধরতে পারছি। নেক্সট ইনটেকটা ধরতে পারবেন যদি লিগ্যালাইজেশন ডকুমেন্ট কমপ্লিট থাকে, আর নয়তো একটু এক্সাক্টলি, পরের সেমিস্টারটা ধরতে হবে। এক্সাক্টলি। আম ডেনমার্কের জন্য একটা লাইভ সেশন করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই হচ্ছে ডেনমার্ক নিয়ে লাইভ সেশন করব ইনশাআল্লাহ। আর আপনার যদি আসলে আপুকে বলবো, আপু যদি অ্যাপ্লিকেশন করার ইন্টারেস্ট থাকে দেন ডেফিনিটলি আমাদের সঙ্গে আপনি যোগাযোগ করুন। আপনার একাডেমিক ডিটেইলসটা দিয়ে ইনশাআল্লাহ। পরবর্তী যেটা কথা ভাইয়া, লোন নিয়ে আসলে ব্যাংক স্টেটমেন্ট দেখানো যাবে কিনা? হ্যাঁ, এরকম তো অনেকেই আসছে। ব্যাংক লোন নিয়ে এখানে আসা যায়। ব্যাংক লোন নিয়ে স্টেটমেন্ট দেখানো যায়। কারণ ওই স্টেটমেন্টে তো আর ব্যাংক লোন নিছে নাকি পার্সোনাল লোন নিছে এগুলো তো মেনশন করা থাকে না। এক্সাক্টলি, রাইট। আম ভাইয়া বলছেন যে এখান থেকে অন্য কোথাও আসলে ক্রেডিট ট্রান্সফার করা পসিবল কিনা? ফর এক্সাম্পল উনি হয়তোবা জার্মানি যেতে চান বা ইতালি যেতে চান। সেটা পসিবল কিনা? অবশ্যই পসিবল। এখানে তো অবশ্যই পসিবল। সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যে প্রসেস গুলা করতে হইতো, মানে আপনার ফলো করতে হইতো, সেই প্রসেস গুলো এখান থেকে ফলো করতে হবে। সেম। জাস্ট এক্সাক্টলি, এইটুকুই, মানে আপনার হয়তোবা ওই যে ওয়েটিং গ্যাপটা বা ফুল প্রসেসটাতে যে সময়টা লাগবে সেই সময়টা কম লাগবে। ঠিক আছে? এক্সাক্টলি, এক্সাক্টলি। ওকে আপু, সাব্বির ভাই অনেক হেল্পফুল পারসন। আমি ভাইকে চিনি আচ্ছা, ইনশাআল্লাহ ভাই আপনার মাধ্যমে এপ্লাই করব। হ্যাঁ, হ্যাঁ, ইনশাআল্লাহ। অবশ্যই, অবশ্যই আপু। আর ফাহিম ভাই আমাদের অস্ট্রিয়াতে আছেন। আমাদের আরো ৩-৪ জন স্টুডেন্ট ওখানে আছেন। যদিও আমি অস্ট্রিয়াতে গেছি, তাদের সঙ্গে আমি দেখা করতে পারি নাই টাইম ম্যানেজমেন্টের জন্য। আম হ্যাঁ, আমি এখানে একটা জিনিস বলে রাখি যে আ কেন আসলে আইএলটিএস স্কোর? আমরা যেহেতু এখানেই আছি, সো এমন না যে আপনাদের ভিসা পাওয়ার পর থেকে আসলে আপনাদের সঙ্গে তেমন আর কোনো কমিউনিকেশন থাকবে না বা ওই ধরনের হেল্প আমরা করতে পারব না। ফর এক্সাম্পল আমাদের ফাহিম ভাই এখানে আছেন অস্ট্রিয়াতে। সো আপনাদের স্পেশালি বাসা ভাড়া বলেন, এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত যাওয়া বলেন, যদিও এগুলো খুবই সিলি ম্যাটার বলে মনে হয় একটা সময়, বাট এই জিনিসগুলো অ্যাজ এ নিউ কামার হিসেবে এটা আসলে অনেক বড় পাওয়া যে পরিচিত কেউ একজন ওখানে আছেন, সেম ন্যাশনালিটির। তো এই বিষয়গুলো আসলে ম্যাটার করে। তো আমি বলব যে যারাই কিনা হচ্ছেন অস্ট্রিয়াতে এপ্লাই করতে চান, দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আম আমাদের বাংলাদেশ অফিসে আপনারা যোগাযোগ করুন। যারা কিনা লাইভটি দেখছেন, আ আপনাদের পরিচিত পরিজনদেরকে লাইভটি শেয়ার করে দিন যাতে ইনফরমেশন গুলো পাস হয়। সো সবকিছু মিলিয়ে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ইনশাআল্লাহ। আম আমার মনে হয় আমি আর কোনো কমেন্ট নিতে পারছি না। লাস্ট হচ্ছে আমি একটা কমেন্ট নিবো। আম এরপরে ইনশাআল্লাহ আমরা আজকের মতো শেষ করব। শুভ ভাই বলছেন, "আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মার্কেটিং, আচ্ছা বিবিএ ইন মার্কেটিং, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, সিজিপিএ এটা, MOI available, will sit for IELTS, 2 years related field job, also want to apply আচ্ছা, ওকে। which document আচ্ছা, অলরেডি বলা হয়ে গেছে কোন, কোন ডকুমেন্ট গুলো হচ্ছে আপনি করবেন। স্টিল আপনি এপ্লাই করতে পারবেন ইনশাআল্লাহ। নো প্রবলেম এট অল। 15 জনের মধ্যে
লিগালাইজেশন করতে দেই মার্চে ইনটেক পসিবল কিনা? ইনশাআল্লাহ, অবশ্যই পসিবল ইনশাআল্লাহ। ওকে। সো থ্যাংক ইউ সো মাচ। আসলে সবার কমেন্ট আমি নিতে পারলাম না, বাট মোটামুটি যতটুকু আমরা আলোচনা করলাম, আশা করছি যে আপনাদের সেই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা আমাদের লাইভের মধ্যেই পাবেন। আর যারা কিনা পরবর্তীতে লাইভটি দেখবেন, আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমাদের পেজে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ। তো সবকিছু মিলিয়ে ফাহিম ভাইয়া, ফিউচার স্টুডেন্টের জন্য যারা কিনা অ্যাপ্লাই করতে চান, স্পেশালি অস্ট্রিয়াতে, তাদের জন্য আপনার এক্সপেরিয়েন্স থেকে কি টাইপের প্রিপারেশন এখন থেকেই নেওয়া উচিত? যেমন অনেকেই আছে রান্না-বান্না পারে না। হ্যাঁ? রান্না-বান্না শিখে আসার বিষয়টা, ড্রাইভিংটা যদি শিখে আসে বা সাইকেল চালানো, এই বিষয়গুলো টুকটাক যে স্কিল গুলো আছে সবকিছু মিলিয়ে আপনার পার্সপেক্টিভ থেকে ভাইয়া আপুদের জন্য আপনার সাজেশন। একদম প্রথম যে সাজেশনটা সেটা হইতেছে অবশ্যই জার্মানের একটা বেসিক ফাউন্ডেশন দাঁড়া করে নিয়ে আসা। তারপর হচ্ছে যে যদি তারা কোনো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে অবশ্যই এখানে বেনিফিটেড। কারণ হইতেছে যে বাংলাদেশের এখানে লাইসেন্স করার জন্য অলমোস্ট মনে হয় বাংলা টাকায় প্রায় কমপক্ষে 2.5 থেকে 3 লাখ টাকার মতো খরচ হয়ে যায় এখানে লাইসেন্সটা করার জন্য, ইউরোপিয়ান লাইসেন্স যেটা। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে করা লাইসেন্স হওয়ার পরে এখানে যে ইউরোপিয়ান লাইসেন্সে ট্রান্সফার করতে পারে সেক্ষেত্রে কষ্ট অনেক কমে যায়, মাত্র মনে হয় 1000 ইউরোর মতো লাগে। আর আদারওয়াইজ অবশ্যই সিঙ্গেল স্টুডেন্ট হলে টুকটাক রান্না বাড়া শিখে আসা দরকার, যেখানে মানে নিজের জন্য যা যা লাগে সেই সব কাজগুলোকে অবশ্যই শিখে আসা দরকার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অস্ট্রিয়াতে মোটামুটি জব আছে অ্যাভেলেবল, কিন্তু আপনাকে অবশ্যই একটু ওয়েট করতে হবে। একটা লিগ্যাল প্রসেসের মাধ্যমে দিয়ে যেতে হয়। এখানে আসার পরে আপনার আরপি পাবেন, সেই ক্ষেত্রে আপনার প্রায় 1 মাস। তারপরে হচ্ছে যে আপনার আরপি পাওয়ার পরে জব খোঁজা, জব পাওয়া, আর জব পাওয়ার পরে আপনার জবে পারমিট আসা, এখানে একটা প্রসেস আছে। তো এই প্রসেসটার জন্য 2.5 মাসের মতো লাগে। সো যারা ফিউচার স্টুডেন্ট অবশ্যই বলবো যে মিনিমাম একটা 2.5 থেকে 3 মাসের একটা ব্যাকআপ নিয়ে আসা অস্ট্রিয়াতে। আর মোটামুটি অবশ্যই নিজের জন্য যা যা দরকার, নিজের স্কিলস ডেভেলপ করার জন্য নিজেরই করতে হবে। নিজের যে স্কিলস গুলো নাই সেগুলো গেইন করতে হবে। আর যখন আপনি একটা বাইরের দেশে আসবেন অবশ্যই ইউরোপিয়ান কান্ট্রি যাদের আমাদের থেকে অনেক আগায় আছে, মেন্টালি বলেন, স্কিলসের দিক দিয়ে বলেন, তাদের সাথে খাপ খাইয়ে নিতে হইলে আপনাকে অবশ্যই তাদের মতো হওয়ার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট স্কিলসের দিক দিয়ে। রাইট। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। যারা কিনা হচ্ছেন লাইভটি দেখলেন, আমাদের সঙ্গে ছিলেন, ইনশাআল্লাহ আবার কোনো একটা লাইভে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে প্রফেশনালি হেল্প করব। যারা কমেন্ট করলেন সবার কমেন্ট নিতে পারলাম না, আবারও এই জন্য সরি, বাট ইনশাআল্লাহ আপনারা রিপ্লাই পাবেন। সো দ্রুত আমি মনে করি যে ভাইয়া যে ইনস্ট্রাকশনগুলো দিলেন সেই অনুযায়ী আপনারা আপনাদের ডকুমেন্টগুলো রেডি করুন। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক শুভকামনা, অনেক দোয়া যেন আপনারা স্কোর মোটামুটি অ্যাচিভ করতে পারেন ইনশাআল্লাহ। জার্মান ল্যাঙ্গুয়েজটার দিকে আপনারা চাইলে ফোকাস দিতে পারেন। এখন হচ্ছে টেকনোলজিক্যাল যুগ, আপনারা ইউটিউবে অনেক কিছু পাবেন, অথবা যদি মনে করেন যে কোথাও অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন, আপনারা একটু আশেপাশে খোঁজ খবর নিন, সেখান থেকে হচ্ছে আপনারা অ্যাডমিশন নিয়ে জার্মান ল্যাঙ্গুয়েজ আপনারা শিখতে পারেন। এর পাশাপাশি যে স্কিলগুলোর কথা ভাইয়া বললেন, ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসা, একটু টুকটাক রান্নাবান্না শিখে আসা, সাইকেল চালানো, প্লাস আপনারা চাইলে কিন্তু বেশ কিছু হচ্ছে বারিস্তা টাইপের কোর্স আছে যেগুলো আপনার রেস্টুরেন্টে কাজের জন্য আপনার জন্য হেল্প করবে, সেগুলো আপনারা করে আসতে পারেন। তো ডেফিনিটলি অনেক ভালো কিছুই আপনাদের জন্য ওয়েট করছে। আর হ্যাঁ ভাইয়া, লাস্টলি একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিলেন যে আসার সঙ্গে আসলে জব পাওয়াটা আমি বলবো যে ওভাবে চিন্তা ভাবনা না করে এসে, যেহেতু ডকুমেন্টগুলো জবের পারমিশন পেতেও সময় লাগে, ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে সময় লাগে, সেই অনুযায়ী আমি বলবো 3-4 মাসের একটা ব্যাকআপ আপনারা নিয়ে আসবেন। তাতে করে যেটা হবে আপনাদের জার্নি অনেক স্মুথ হবে ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো হ্যাসেল আপনাদেরকে হচ্ছে পড়তে হবে না। এক্স্যাক্টলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা লাইভ সেশনে আপনাদের সঙ্গে কথা হবে। ফাহিম ভাইকেও আমরা পাবো ইনশাআল্লাহ। আর যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের অফিস আপনাদের জন্য সবসময়ই ওপেন আছে। সো আপনারা যে কাজটা করবেন, যারা কিনা অ্যাপ্লাই করতে চান, আপনাদের একাডেমিক ডিটেলসটা দিয়ে দেন হচ্ছে আমাদেরকে মেসেজ করলেন, তাহলে যেটা হবে আপনাদেরকে আমাদের রিচ করতে খুব ইজি হবে ইনশাআল্লাহ। ফাইনালি ফাহিম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করছেন, সময় দিলেন, যদিও বিদেশের মাটিতে আসলে টাইম বের করাটা বেশ টাফ।
তারপর ভাইয়া আপুদের জন্য সময় দিছেন। ইনশাআল্লাহ আমি বলব যে ভাইয়া আপুরাও যেন তাদের জার্নিটা স্মুথলি করতে পারে। এজন্য বলব আপনার পক্ষ থেকেও আ হচ্ছে দোয়া এবং সেই স্টেপ যেন থাকে। এটাই হচ্ছে আপনার কাছ থেকে মানে চাওয়া। আ পরবর্তী যেটা কথা যে আম আমরা আ লাইভ ইনশাআল্লাহ নেক্সট আরো একটা আমরা লাইভ করব। সো আমি বলব যে যারা হয়তোবা অনেকেই ছিলেন, যারা রেডি ছিলেন না, তারা কোয়েশ্চেন গুলো রেডি রাখুন। যাতে করে আপনাদের এই কনফিউশন গুলো ক্লিয়ার হয়। ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা লাইভ করব। আ সো এই পর্যন্তই আজকে। ইনশাআল্লাহ নেক্সট আরেকটা লাইভে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ফাহিম ভাইয়া লাস্টলি আমরা বিদায় নিব। থ্যাংক ইউ ভাই ফর আমাকে এখানে একটা ইনভাইট দেওয়ার জন্য। আর আমি আসলে এটা চাইতেছিলাম যাতে এখানকার মানুষ যারা অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা ভাবনা করতেছে তারা একটা অথেন্টিক নিউজ মানে অথেন্টিক একটা ইনফরমেশন পায়। যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমার কাছে কিছু ইনফরমেশন গুলা মানে কারেক্ট মনে হয় না বা আমি অথেন্টিক ইনফরমেশন পাইনি। সেই ক্ষেত্রে আমি আসলে চাচ্ছিলাম মন থেকে যে আপনার থ্রুতে এই জিনিসগুলা মানুষ জানুক। সো আসলে আপনারও থ্যাংক ইউ। আর এখানে যারা অডিয়েন্স ছিলেন, যারা লাইভে আমাদের সাথে জয়েন করছে বা যারা বিভিন্ন কোশ্চেন করছে তাদেরকেও থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো রাইট। মাচ। আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। অবশ্যই। লাস্টলি এটাই বলার ছিল যে আমাদের আসলে ভাইয়া আপুরা যারা দেশ ছেড়ে বিদেশের মাটিতে পড়াশোনা করতে আসেন, সবকিছু নিজেকেই করতে হয়। সো এখানে সবাই আসলে একা। তো বাঙালি কমিউনিটি আস্তে, আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আমরা সেই মেন্টালিটি নিয়েই হচ্ছে আসি। আর যারাই কিনা হচ্ছেন এরকম দেশের বাইরে পড়াশোনা করছেন, সবার জন্যই আসলে শুভকামনা, সবার জন্যই দোয়া। যেন সবাই আসলে সাকসেসফুল হতে পারে। যার, যার ড্রিম সবাই যেন ফুলফিল করতে পারে। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এগেইন। ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভে দেখা হবে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।